আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসটা ট্রান্সলেশনের উপরে, আপনারা জানেন, অলরেডি অবগত আছেন। তো শুরুতেই আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিও দেখা যাচ্ছে কিনা। এসব ঠিকঠাক থাকলে আমরা ক্লাস সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো। একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সব ঠিক আছে কিনা। ওকে, ইয়েস, পারফেক্ট। তো আজকের যে ক্লাসটা, এটা ট্রান্সলেশনের উপরে। তো ট্রান্সলেশনের আসলে টোটাল কত মার্ক? ট্রান্সলেশনের টোটাল মার্কের দিকে যদি তাকাই, আমরা ইংলিশে পাই হচ্ছে 50 মার্ক, আর বাংলায় পাই হচ্ছে 15 মার্ক, টোটাল 65 নাম্বার। তো বিসিএস এর সিলেবাসের মধ্যে যদি বলি একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ট্রান্সলেশন। সেটা ইংলিশে 50 দিচ্ছে আপনাকে, আর বাংলার মধ্যে বাংলায় ট্রান্সলেশন আছে, সেটার মার্ক হচ্ছে 15, টোটাল 65। আর আমাদের এই প্রোগ্রামে ট্রান্সলেশনের উপরে ক্লাস রয়েছে টোটাল 4টা। টোটাল ক্লাস রয়েছে টোটাল ক্লাস রয়েছে 4টা। এখন এখানে বোঝার বিষয় আছে যে আসলে ট্রান্সলেশন এই 4টা ক্লাসেই কি ফুল কভার করা সম্ভব কিনা। তো ট্রান্সলেশনের বেসিক যে প্রিপারেশনটা আপনাকে আসলে বাসায় বসেই নিতে হবে। এখানে 4টা ক্লাসে কোন কোন দিন ক্লাসটা হচ্ছে, একটা হচ্ছে 1 মে আজকে, তারপরে হবে 19 মে, এটা আপনাদের রুটিনের মধ্যেই আছে। তো এই রুটিন অনুসারে আমি আসলে বলছি। 30 জুন, আর একটা হবে 13ই জুলাই। এই 4টা ক্লাস। তো ট্রান্সলেশনের আজকের ক্লাসটা আগে নেওয়ার কারণ হলো যে 1 মেতেই ট্রান্সলেশন, মানে আজকে সেকেন্ড ক্লাসে ট্রান্সলেশনের ক্লাসটা নেওয়ার একটা উদ্দেশ্য ছিল যে এই শুরুতেই কিছু কথা বলা বা প্রস্তুতি রিলেটেড কিছু কথা বলা হবে এখানে, যে অনুসারে আপনার এই 1 মে থেকে 19 মে পর্যন্ত ওই আপনার পড়াশোনাটা ওইভাবেই চলবে ট্রান্সলেশনের। আবার 19 মে থেকে 30 জুন পর্যন্ত ওর মধ্যে পড়াশোনাটা ওইভাবেই চলবে। আর 30 জুন থেকে 13ই জুলাই পর্যন্ত পড়াশোনাটা সেভাবে চলবে। মোট কথা আজকে যে জিনিসগুলো আলোচনা হবে, যে জিনিসগুলো পড়তে বলা হবে, এই বিষয়গুলো, যদিও ট্রান্সলেশনের পরীক্ষাটা কয় তারিখ, 3 বা 4 তারিখে পরীক্ষা আছে, কিন্তু ট্রান্সলেশনের পরীক্ষা শেষ হয়ে যাওয়া মানেই এমন না যে আপনার পড়া শেষ। আবার এমনও না যে আজকে পড়াইলাম মানে 4 তারিখের মধ্যে আপনাকে ট্রান্সলেশনের সব পড়ে ফেলতে হবে। ব্যাপারটা এরকমও না। আপনাকে এই দুইটার কোনোটাই করা যাবে না। তো এখানে তো মোটামুটি ট্রান্সলেশনের যে বেসিক বিষয়গুলো, যে ট্রান্সলেশন কয়টা জিনিস থেকে আসতে পারে। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রথম টপিক যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ভাষা আন্দোলন। এটা 1 নম্বর যদি টপিক ধরি, এই একটা টপিক যে কি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ভাষা আন্দোলন, এই টপিক থেকে ট্রান্সলেশন আসবে।
দ্বিতীয়ত, ক্লাইমেট চেঞ্জ অথবা এনভায়রনমেন্ট প্রবলেম থেকে আসতে পারে, এখান থেকে একটা আসতে পারে, মানে এই টপিকগুলো বলা হচ্ছে এখানে। 3 নম্বর টপিক কি হতে পারে? ওমেন নিয়ে, যে নারী ঘটিত কোনো ব্যাপার নিয়ে, অর চাইল্ড, যেমন চাইল্ড লেবার, চাইল্ড রিলেটেড, এটা আসতে পারে। 4 নম্বর হতে পারে সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল ইস্যু নিয়ে আসতে পারে। ম্যাক্সিমাম সময় দেখা গেছে বিসিএস এ এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ভাষা আন্দোলন থেকেই ট্রান্সলেশনের প্রশ্ন সবচেয়ে বেশি হয়েছে এখান থেকে। তো প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে গুরুত্ব দিতে হবে, ট্রান্সলেশন আসার মতো এই জায়গাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা 4টা ক্লাসের কথা যে বললাম, 4টা ক্লাসের মধ্যে মোটামুটি এই জিনিসগুলোতে আমরা ফোকাস করব। আজকে ফার্স্ট মের যে প্রোগ্রামটা, আজকে ফার্স্ট মের প্রোগ্রামে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ভাষা আন্দোলন, এই বিষয়গুলো নিয়ে যে জিনিসগুলো আলোচনা করা হবে এবং পিডিএফ এ যে জিনিসগুলো দেওয়া হবে, হুম, সেই বিষয়গুলা মোটামুটি একটা টাচ দিয়ে আপনারা 4 তারিখের পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। কিন্তু এই পড়ার যে বিষয়টা, এটা 19 মের আগ পর্যন্ত আপনারা জারি রাখবেন, যে 19 মের আগ পর্যন্ত আপনারা এটা পড়াটা কন্টিনিউ করে যাবেন। তারপরে 19 মেতে আমাদের আলোচনা থাকবে ক্লাইমেট চেঞ্জ এবং এনভায়রনমেন্ট প্রবলেম নিয়ে, এটার উপর আমাদের ক্লাসের আলোচনা হবে। তারপর 30 জুনে ওমেন অ্যান্ড চাইল্ড রিলেটেড যে ট্রান্সলেশনের বিষয়গুলা, ওখানকার যে মেইন ওয়ার্ড, কি ওয়ার্ড, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। 13 জুলাইয়ে তারপরে সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল ইস্যু, যেমন রোহিঙ্গা ক্রাইসিস হতে পারে, বর্তমানে করোনা ক্রাইসিসের একটা ব্যাপার থাকে। তো সবকিছু মিলে আসলে এখানে অনেক কিছু বিষয় স্থান পাবে এখানটাতে। তো দেখেন এখানের সাথে আর একটা বিষয় আছে যে ট্রান্সলেশনের যে বেসিক বিষয়গুলো, এটা তো ট্রান্সলেশনের টপিক গেল। তো ট্রান্সলেশন করার সময় কয়টা জিনিস আমাদের, এই জিনিসটা যদি থাকে আপনারা লিখেও নিতে পারেন এটা, কারণ এটা বললাম যে এইভাবেই আসলে পড়া হবে। আপনি যদি নিজে নিজেও প্রিপারেশন নেন, তাহলে আপনাকে আসলে এই জিনিসগুলোর উপরে আপনাকে ফোকাস করতে হবে। ট্রান্সলেশনের বিষয়গুলো, এই জিনিসগুলো আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলোর মধ্যে থেকে আসার সম্ভাবনা 90%। এবার আসি যে বিষয়টা, যে এর বাইরে আমরা প্রতিদিন, এই 4 দিনেও আমরা কিছু জিনিস আলোচনা করব, এক্সট্রা যে জিনিসগুলা, যে এর মাধ্যমে আমাদের আমাদের এর মধ্যে যে গ্রামার রিলেটেড কিছু পড়া পড়তে হবে, কিছু এই রিলেটেড ভোকাবুলারি পড়তে হবে, আর প্র্যাকটিস, আর কিছু থাকবে, প্র্যাকটিস করতে হবে আমাদের। তো প্রত্যেকটা জিনিস এরকম থাকবে, এবং আপনাদের পড়ার মধ্যেও, আজকে যে পড়ার মধ্যে থাকবে এর মধ্যেও পিডিএফ এ কিছু গ্রামার রিলেটেড টপিক দেওয়া আছে, আমরা আলোচনা করব সেটা। ভোকাবুলারি রিলেটেড, সেই ভোকাবুলারি কোনটা, এই রিলেটেড ভোকাবুলারি থাকবে, এবং প্র্যাকটিস যেটা, সেটাও এই রিলেটেড প্র্যাকটিস গুলো থাকবে, অনেকগুলো দেওয়া থাকবে। আপনারা সেই আজকের ক্লাসের পরে সেগুলো অবশ্যই পিডিএফ এ পেয়ে যাবেন, সেই জিনিসগুলো ওখান থেকে দেখবেন। তো এখানে আসেন, দেখেন যে যে বিষয়টা এখন বলবো আমি, যে ট্রান্সলেশনের পড়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা আসলে কোন জিনিস দিয়ে শুরু করব। মানে ট্রান্সলেশনের বিষয়টা এমন একটা ভাস্ট বিষয় যে আপনি এই এটার প্রিপারেশন নিতে গেলে আপনি অন্যান্য বিষয়গুলো ঠিক আছে গোছানো প্রিপারেশন নিতে পারবেন, সবকিছুর প্রশ্ন আছে, টপিক দেওয়া আছে, সুন্দর করে সুন্দর গোছানো প্রিপারেশন নিতে পারবেন। কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা হয়, এটার ক্ষেত্রে মানে গোছানো প্রিপারেশন আসলে পূর্বের অভিজ্ঞতা না থাকলে কেউ প্রাথমিক অবস্থায় এটার গোছানো কোনো প্রিপারেশন নিতে পারবে না। যে একদম ভালো পারে ট্রান্সলেশন বা ইংলিশে যার দখল ভালো আছে, তার হিসাবটা আলাদা। তো এর বাইরে ট্রান্সলেশন নিয়ে যারা একদম নতুন, আমরা একদম কখনো এটাকে ফেস করি নাই, বা এমনিতে ইংলিশ গ্রামার গুলো ভালো পারি, ট্রান্সলেশনটা একদমই করি নাই, তাদের ক্ষেত্রে ব্যাপার হবে যে ট্রান্সলেশনের কিছু বিষয়গুলো একটু টেকনিক্যালি প্রিপারেশনটা নিতে হবে, নাহলে এত কম সময়ের মধ্যে এত বিশাল জিনিস আসলে কভার করাটা খুবই মুশকিল হয়ে যাবে। তো এখানে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা কোন জিনিসগুলো আমাদের মনে রাখা প্রয়োজন, যে এই জিনিসগুলোর দিকে আগে প্রাথমিকভাবে আমাদের খেয়াল রাখতে হবে।
যে কোনটা মনে রাখা, আপনারা এই জিনিসটা আগে ফোকাস করবেন যে আসলে ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে টেন্সের দিকে। এখন বাংলা থাকুক আর ইংলিশ থাকুক, প্রথম আচ্ছা ফোকাস কি কি করবেন সেটা আগে লিখে নিই, হ্যাঁ। যে টেন্সের দিকে আপনাকে ফোকাস করতে হবে, যে আসলে ওই টেন্সটা একটা বাক্য কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, তার মধ্যে প্রেজেন্টের মধ্যে কোন ভাগে আছে, সেই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, সেইভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, ওই টেন্সের গঠন অনুসারে করতে হবে। তার মানে কি, এখানে আপনাকে টেন্সের যে 12টা টেন্সের ক্লাসিফিকেশন আছে, প্রত্যেকটা রুলস আপনাকে নতুন করে আবার দেখতে হবে, বাংলায় এবং ইংলিশে কিভাবে আপনি প্র্যাকটিস করে আসছেন আগে, সেই জিনিসটা গ্রামারের রুলগুলো আবার দেখতে হবে আপনাকে। 2 নম্বর জিনিসটা যেটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা অনেক সময় কি হয় যে শুরুতে লাইন বাই লাইন ট্রান্সলেশন আগে করে যাই, যে আমি এক লাইনটা পড়ে ফেললাম, যে 1.5 লাইন এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আমি পড়ে স্টপ দিয়ে এটার মিনিং করার আমরা চেষ্টা করি, অনেক সময় প্রথমের দিকে এটা ভুলটা করে ফেলি অনেকেই। তো শুরুর কাজ হলো প্যাসেজ যত বড়ই হোক না কেন, 10-12 লাইনের যত বড় প্যাসেজই হোক না কেন, আপনার প্রথম কাজ হলো থরলি 2বার করে পড়ে যাওয়া। থরলি 2বার করে পড়ে গেলে আপনি একটা কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে যে এই বিষয়টাতে আসলে কি কি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। পুরো প্যাসেজটাই আপনাকে, পুরো প্যারাটাই আপনাকে মিনিমাম 2বার করে, ট্রান্সলেশনের ক্ষেত্রে লাইন বাই লাইন করে আপনি যদি অনুবাদ করতে যান, তাহলে আপনাকে আক্ষরিক অনুবাদ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা ওয়ার্ড ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ হয়ে যাচ্ছে, লাইন বাই লাইন অনুবাদ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এটা অ্যাভয়েড করতে হবে আপনাকে, পুরো প্যাসেজটার একটা থিম মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যাবে যে ট্রান্সলেশনে ম্যাক্সিমাম নতুন যেগুলো আসবে ওয়ার্ড, সেইগুলো আপনার জানা নাও থাকতে পারে। সেক্ষেত্রে ট্রান্সলেশনের একটা থিম যদি দাঁড় করাইতে পারেন, তাহলে কিন্তু ওই একটা আন্দাজেও বলতে পারি এই কথাটা, যে ওই আন্দাজে কিন্তু আপনি ওইটার একটা সুন্দর মিনিংও করে আপনি ট্রান্সলেশনটা শেষ করে আসতে পারবেন। তার মানে আপনাকে লাইন বাই লাইন পড়া যাবে না, লাইন বাই লাইন না পড়ে আপনাকে কি পড়তে হবে, পুরো প্যাসেজটা আগে দেখতে হবে, পুরো প্যাসেজ থেকে আপনাকে থিমটা বের করতে হবে, এই থিমটা আপনাকে বের করতে হবে, আসলে কি জিনিস নিয়ে আলোচনা করেছে, এটা নিয়ে যদি সুন্দরভাবে একটা বুঝতে পারেন যে এই জিনিস নিয়ে আলোচনা হয়েছে, তখন মাথাটার মধ্যে সেট আপ হয়ে যাবে, লাইন বাই লাইন পড়ার সময় যখন আপনি ট্রান্সলেশন করবেন খুব ইজিলি ট্রান্সলেশনটা হবে। আর লাইন বাই লাইন করতে গেলে এক লাইন করলেন পরের লাইন করলেন, এইভাবে করতে গেলে আপনার সময়টা বেশি লাগবে, কারণ প্রত্যেকটা লাইন নিয়ে আপনাকে আলাদা করে তখন ভাবতে হবে। 3 নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে ট্রান্সলেশনের ব্যাপারটার মধ্যে আপনার গদ বাঁধা ট্রান্সলেশন করলে যেটা হবে যে আপনার নাম্বার কমে আসবে। তো নর্মালি যদি করে যাই, অনেক সময় আমরা এই জিনিসটা খেয়াল রাখি না, যেমন ভয়েসের ব্যাপারটা খেয়াল রাখি না, ন্যারেশনের ব্যাপারটা খেয়াল রাখি না অনেকেই। যদি কোনো ট্রান্সলেশনের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে বলি ইংলিশের ক্ষেত্রে বলি, যে ট্রান্সলেশন যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, আপনাকে অ্যাক্টিভ ভয়েসই মানে ফলো করতে হবে, এখানে ভয়েসটা কখনোই চেঞ্জ করা যাবে না, অ্যাক্টিভ ভয়েস থাকলে আপনাকে অ্যাক্টিভ ভয়েসই করতে হবে, প্যাসিভ ভয়েসে থাকলে আপনাকে প্যাসিভ ভয়েসে এটা করতে হবে। ন্যারেশনের ক্ষেত্রেও তাই, ইনভার্টেড কমা জাতীয় যদি কোনো কিছু থাকে, মানে অ্যাক্টিভের কথা বলছি, ডাইরেক্ট ডাইরেক্ট স্পেসের কথা বলছি, আর যদি ডাইরেক্ট স্পেসে থাকে ডাইরেক্ট স্পেসেই থাকতে হবে, আর যদি ইনডাইরেক্ট স্পেসে থাকে কোনো সেন্টেন্স, সেটাকে ইনডাইরেক্ট স্পেসেই করতে হবে। এই বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখার বিষয়, যে টেন্স খেয়াল রাখতে হবে আপনাকে, লাইন বাই লাইন না পড়ে পুরো প্যাসেজটা পড়ে থিম আউট করে নিতে হবে। তারপরে ভয়েসটা আপনাকে দেখতে হবে যে ভয়েস আপনি চেঞ্জ করলেন কিনা, অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভই করতে হবে আপনাকে, প্যাসিভ থাকলে প্যাসিভ, ন্যারেশনের ক্ষেত্রেও ঠিক তাই। লাস্ট যে বিষয়টা খেয়াল রাখতে হবে একটু, পাংচুয়েশনের ক্ষেত্রে, পাংচুয়েশনের ক্ষেত্রে দেখতে হবে যে কোথায় কমা আছে, কোথায় কি ফুল স্টপ দেওয়া আছে, সেই পর্যন্ত মিনিং গুলো আপনাকে স্টপ করে দিতে হবে। তারপরে কমা থাকলে সেই কমা অনুযায়ী আপনাকে ওই মিনিংটা করতে হবে, মানে এইটা সর্বশেষে লিখলাম কিন্তু এটারও গুরুত্ব আছে আর কি, সেন্টেন্স কোথায় শুরু করবেন কোথায় শেষ করবেন সেটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর পড়েই গেলেন পুরো লাইনটা, 2টা সেন্টেন্সকে একটা জায়গায় করলেন, করা যায়, কিন্তু ওইভাবে নির্দেশিত উপায় নেই যে আপনি ওইভাবেই ট্রান্সলেশনটা করবেন, যে 2টা লাইনকে আপনি এক লাইন বানাই ফেলবেন এমন না। বরং যদি আপনার প্যাসেজে ওরকম দেয়া থাকে যে এমনিতেই আপনি 3-4টা বাক্য হইতো ওইটা, কিন্তু ওটাকে কি করছে প্যাসেজের মধ্যে 3-4টা বাক্য না করে একটা প্যাসেজে করে দিয়ে একটা বাক্যে করে দিয়েছে, কিন্তু আপনাকে ইংলিশেও কিন্তু একটা বাক্যেই ওটা করতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে প্রাথমিকভাবে মনে রাখতে হবে, যে এইটার দিকে আমাদের ফোকাস করতে হবে। তো দেখেন যে প্রথমে যে বিষয়টা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, টেন্সের বিষয়টা।
আজকে যেহেতু আমরা ফার্স্ট মেতে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং স্বাধীনতা এই টপিক নিয়ে আমাদের ট্রান্সলেশন করার কথা মেইনলি। তো তার আগে বলবো যে প্রত্যেকটা ক্লাসেই আপনাদের অতিরিক্ত কিছু পড়া থাকবে। সে পড়ার মধ্যে আজকে যে পড়াটা অতিরিক্ত থাকবে, এটা ট্রান্সলেশনের মধ্যেই, শুধু ট্রান্সলেশন না, এটি ইংলিশে পুরোটাই কাজে লাগবে। আর ইংলিশের 200 মার্কের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। আপনি ইংলিশের প্যাসেজ করতে যান, প্যাসেজ থেকে কত মার্ক? প্যাসেজ থেকে 100 মার্ক। ফার্স্ট পেপারের পুরো 100 মার্কই হচ্ছে প্যাসেজ থেকে। তার মানে আপনাকে এই পুরো 100 মার্কই কাভার করতে গেলে এই যে আজকে যে জিনিসগুলো পড়বেন, মোট কথা ইংলিশের যে জিনিসই পড়েন না কেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে একদম ফুল কাজে লাগবে। তার মানে এখানে টেন্সের যে বিষয়টা, তার মানে টেন্সের সবগুলোই আপনি পড়বেন। যেমন কিভাবে পড়বেন? এর আগে যেভাবে পড়েছেন, যে কোনো কাজ যখন আহ, এটা আমাদের নোটে আছে, পিডিএফ এও দেওয়া আছে সুন্দর করে, সিরিয়ালে পড়বেন। আমি জাস্ট বলে যাচ্ছি এই জিনিসটা যেন কখনো মিস না যায় আপনাদের। এর আগেও পড়ে আসছেন টেন্সের যে নিয়মগুলা, যে প্রথমে যে এই মুহূর্তে একটা কোনো কাজ হচ্ছে, যেমন আমি এই মুহূর্তে আপনাদের লেকচার দিচ্ছি, তো এই মুহূর্তের যে কাজগুলো, সেইগুলো কাজ করতে গেলে কি আমরা ব্যবহার করি? এই মুহূর্তে একটা কাজ হচ্ছে, সেটার ক্ষেত্রে আমরা রাইট নাও ব্যবহার করি, অ্যাট দিস মোমেন্ট ব্যবহার করি। এই জিনিসগুলা কোনো বিষয় যখন ঘটবে, এই এই জিনিসগুলা, এই ওয়ার্ডগুলো আমাদের ব্যবহার করতে হবে, এই জিনিসগুলা বুঝতে হবে যেন, তাইলে কি টেন্সের স্ট্রাকচারটা ঠিক থাকবে আপনার। একটা জিনিস মনে রাখবেন, যে মিনিংটা আপনি ফুল উদ্ধার যদি নাও করতে পারেন একটা লাইনের বা একটা সেন্টেন্সের, ফুল উদ্ধার করাটা আমাদের আসলে কখনোই সম্ভব হয় না, কারণ আমরা তো সব জানতা শমশের না। আমরা তো সব ওয়ার্ড আমরা জানবো না, সব ওয়ার্ডের মিনিংও জানবো না। কিন্তু এখানে যদি টেন্সের স্ট্রাকচারটা ঠিক রেখে আমরা ট্রান্সলেশনটা করতে পারি, তাহলে আমাদের এটা মার্ক পেতে অনেক হেল্প করবে। মূল জিনিসটা যেন আমাদের ঠিক থাকে। তার মানে এই জায়গাটাতে যে আমি এখন লেকচার নিচ্ছি, তো এই জায়গাটাতে যে বিষয়টা, যে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটলো, আপনারা জানেন যে এটার ক্ষেত্রে কি হয়, রাইট নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস ভেরি টাইম, এই জিনিসগুলো ব্যবহার করা হয়। এটা টেন্সের ক্ষেত্রে আপনারা পড়েছেন, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এই নিয়মগুলো কি আবার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যখন আমরা পড়লাম, যে অলরেডি যখন থাকে কোনো কিছুর ক্ষেত্রে, জাস্ট নাও, রিসেন্টলি, এগুলো কখন ঘটে? যেটা ঘটে গেছে অলরেডি, কিন্তু সেটা রেশ এখনো আছে। তো এই নিয়মগুলো কিন্তু আপনার পড়েছেন। তো এই জিনিসগুলো সেন্টেন্সের মধ্যে আপনাকে বুঝতে হবে, যে কোনটা এই স্ট্রাকচারে দেয়া আছে। এই জিনিসগুলো বলছি কারণ আপনাদের পড়া আছে, মূল পড়ায় কিন্তু এখন আমরা যাইনি। মূল পড়ার যে বিষয়গুলো, সেটার ভোকাবুলারি রিলেটেড পড়াগুলো আমাদের কিন্তু দেখতে হবে। সুতরাং কেউ এখনই এখনই ক্লাস লিভ নিবেন না কখনই, যে এই জিনিসগুলো তো আমি জানি, যে এখন না হলেও চলছে। তো এই জিনিসগুলো আসলে বোঝার দরকার আছে, যে কোন জিনিসগুলো কিভাবে আপনাকে করতে হবে। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও আপনারা জানেন যে এটা কি হয়, ওখানে সিন্সের কিছু নিয়ম ছিল, ফরের কিছু নিয়ম ছিল। তো এই নিয়মগুলো আপনাদের তো টেন্সের প্রত্যেকটা বইয়ে এই জিনিসগুলো দেওয়া আছে, আপনি যে বই প্রিলির জন্য পড়েছেন ওখানেও আছে। আর আমরা যে নোটটা দিব পিডিএফ এ, ওই পিডিএফ এও তো সুন্দর করে উদাহরণ সহকারে দেওয়া আছে, তাহলে বুঝতে আপনাদের এটা কষ্ট হবে না। দেখি আপনাদের কোনো কমেন্ট আসছে কিনা, একটু চেক করে নিই। ওকে। আচ্ছা, টেন্সের পরে এর সাথেই কাজ থাকবে, যেটা আপনাদের মোডাল ভার্ব যেগুলো আছে, মডাল অক্সিলারি ভার্ব, এগুলা দেখবেন। অবশ্যই অবশ্যই দেখবেন। মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলোর ব্যবহার দেখবেন। এগুলো কিন্তু প্রিলির পড়াই, জাস্ট আপনাকে এখন এই মুহূর্তে এই ট্রান্সলেশনের জন্য বা রিটেনের জন্য আপনাকে কোন জিনিসগুলোতে ফোকাস করা দরকার, সেই জিনিসগুলো বলছি। মানে এই ক্লাসের জন্য, পরের ক্লাসে কিন্তু অন্য নিয়মগুলো দিব। কিন্তু যেহেতু আমি বলেছি যে আপনাদের এই পুরো কোর্সের মধ্যে প্রত্যেকটা জিনিসই যতটা সুন্দর ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব হয়, মানে প্রত্যেকটা বিষয় যেন সমান গুরুত্ব পায়। মডাল অক্সিলারি ভার্বটা দেখে নেবেন, তারপরে দেখে নেবেন হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখতে হবে আপনাকে কাউন্টেবল আর নন কাউন্টেবল গুলা। এই রুলগুলো একবার করে দেখে নেবেন, জাস্ট এই রুলগুলো দেখে নেবেন, দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ট্রান্সলেশনের ক্ষেত্রে কোনটাতে কাউন্টেবল নাউনের আপনাকে ফরম্যাট দিতে হবে, কোনটাতে নন কাউন্টেবল নাউনের ফরম্যাট দিতে হবে। এই জিনিসগুলো আপনাদের পড়া থাকলে হচ্ছে প্রথম ক্লাসের পড়া, যে এটা হচ্ছে গ্রামার রিলেটেড, এই পড়াটা হচ্ছে প্রথম ক্লাসের পড়া।
যে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে। এই জিনিসগুলো তো আমি এইভাবে আদায় করব না, যে এইভাবে আদায় করে নেওয়া হবে না। আপনাকে জাস্ট হচ্ছে ট্রান্সলেশন পরীক্ষাটা হবে, কিন্তু আপনি এই জিনিসগুলো পড়লেন কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা আদায় করতে পারবো না। আপনাকে এই জিনিসগুলো স্বেচ্ছায় নিজ ইচ্ছায় করতে হবে, যা আমাদের, আমি যেভাবে ইনস্ট্রাকশনটা দিচ্ছি এইভাবে আপনাকে চলতে হবে, যে এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। তো এটা থাকলে একদম পুরোপুরি আপনাদের দায়িত্বে, কিন্তু নোটে দেওয়া থাকবে, তারপর ওখান থেকে দেখে নিতে পারবেন। এখন এর বাইরে যে আলোচনা আছে ট্রান্সলেশন রিলেটেড, সেই আলোচনায় আমরা যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কানেক্টর। সেন্টেন্সের ক্ষেত্রে এই কানেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। কোন জায়গায় কোন কানেক্টর ব্যবহার করবেন, এই জিনিসটা যদি না বোঝেন বা না মানে ঠিক করতে পারেন, তাহলে বুঝতে পারবে যে যে এক্সামিনার উনি যখন খাতা কাটবে, তখন আসলে বুঝতে পারবেন যে আপনার ট্রান্সলেশন নিয়ে আসলে ন্যূনতম কোনো জ্ঞান নেই। তো ন্যূনতম কোনো জ্ঞান নাই, এই বিষয়টা যেন আমার কাছে ফোকাস না পায়, মানে তার কাছে যেন ফোকাস না হয়। আপনি ওয়ার্ড মিনিং ভালো পারেন না, ঠিক আছে, সমস্যা নেই। তারপর ভোকাবুলারি আমার কম জানা আছে, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু যেটাতে মেইন ফ্যাক্ট যে একটা সেন্টেন্স শুরু হলো কিভাবে, বা ওই সেন্টেন্সের আলোকে পরের সেন্টেন্সটা কিভাবে আপনি লিখবেন, এই জিনিসটা সম্পর্কে যদি, এই কানেক্টর সম্পর্কে যদি একটু আইডিয়া থাকে, তাহলে কিন্তু আপনার সম্পর্কে একটু হলেও ধারণাটা চেঞ্জ হবে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু খুব কঠিন বিষয় না মেনটেন করা। তো যে জিনিসগুলো আলোচনা করবো মোটামুটি এই জিনিসগুলো যদি আপনারা দেখেন, হয়তো আলোচনার ক্ষেত্রে এলোমেলো ভাবে হতে পারে, কিন্তু ঘটনাক্রমে আপনি যদি এই জিনিসগুলো মুখস্থ রাখেন, তাহলে কিন্তু ওই প্যাসেজের ক্ষেত্রে এটা কাজে লাগবে। যেমন কি কি আলোচনা থাকতে পারে, যে কোনো কিছু ঘটনার সাথে এগুলো লিখে নিবেন, যে অ্যাট দ্য সেম টাইম। এটার মানে আমরা জানি যখন কোনো কিছুর সাথে বলবে যে একই সাথে যখন দুইটা ঘটনা ঘটবে, একই সাথে যখন ঘটবে, আলাদা করে একটা ঘটনা ঘটলো ওর সাথে আর একটা ঘটনা ঘটলো, তখন আমরা ব্যবহার করব অ্যাট দ্য সেম টাইম। আবার এটা ব্যাপার আছে যে যখন আমরা ডিউরিং জাতীয় একটা জিনিস আমরা ব্যবহার করি, যে ডিউরিং, এটা হচ্ছে একটা জিনিস চলাকালীন সময়ে অন্য একটা ঘটনা নতুন করে ঘটতে পারে, তখন আমরা ডিউরিংটা আমরা ব্যবহার করব। যে ঘটনার সাথে একটা ঘটনা ঘটছিল আগে থেকেই, এই ঘটনা চলাকালীন সময়টাতে নতুন একটা ঘটনা যখন ঘটবে, তখন আমরা ডিউরিং ব্যবহার করব। তার মানে দেখেন যে দুইটার মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নাই। সে অ্যাট দ্য সেম টাইম বলতে একই সাথে বোঝাচ্ছে, একই সাথে বলতে দুইটা যখন পারস্পরিক একটা ক্রিয়া থাকবে তখন বোঝাবে, একটা ঘটনা একই সাথে ঘটেছে এই ব্যাপার যখন থাকবে, তখন থাকবে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম। এটা যখন আপনারা ওই বাক্যে ইমপ্লিমেন্ট করবেন তখন বোঝা যাবে। এই জিনিসগুলো আগে লিখে নেন, কোন ক্ষেত্রে কোনটা ইউজ করতে হবে সেটা আগে আপনারা জেনে নেন। ডিউরিংটা হবে একটা ঘটনার সাথে যখন থাকবে, একটা ঘটনা আগে থেকে ঘটছিল সেটার সাথে যখন থাকবে, তখন আপনারা ডিউরিং ব্যবহার করবেন। তো এটাকে একসাথে লিখে দেন। তো এই জিনিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে কোন জিনিসগুলো আলোচনা করছে এখানে, যে জিনিসগুলোর ব্যবহারটা সবচেয়ে বেশি হবে তখন, মানে সেই জিনিসগুলো আলোচনা করা হচ্ছে। এটা যদি 1 নম্বর ধরেন, 2 নম্বরটা অ্যান্ড ইয়েট। এটা কখন ব্যবহার করব, যখন বাক্যের ক্ষেত্রে তবুও কথাটা থাকবে। বাংলায় যদি তবুও থাকে, তাহলে ইংলিশে লিখবো আমরা অ্যান্ড ইয়েট। অ্যান্ড ইয়েট থাকলে বাংলায় লিখবো তবুও। ব্যাপারটা এমন। তারপর ডেসপাইট, একই রকম, কিন্তু এগুলোর একই রকম মিনিং, কাছাকাছি সবগুলো মিনিং। ডেসপাইট মানে তা সত্ত্বেও, কাছাকাছি সব। তা সত্ত্বেও, কাছাকাছি, তবুও, তা সত্ত্বেও, এগুলো সবই কাছাকাছি বিষয়। আরেকটা বিষয় যদি কাছাকাছি আছে এই জিনিসগুলোর সাথে, বিসাইডস, তাছাড়াও। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, যে কোথাও তবুও থাকলে আমি কোনটা ইউজ করব, অ্যান্ড ইয়েট। এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাথে, প্রত্যেকটা ট্রান্সলেশন, ইভেন ট্রান্সলেশন না, আপনি এসে লিখতে যান এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন ইংলিশে। আপনি ইংলিশের কোনো প্রশ্নের অ্যান্সার লিখতে যান, এই জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তবুও, অ্যান্ড ইয়েট, ডিসপাইট, তা সত্ত্বেও, বিসাইডস মানে তাছাড়া, তাছাড়া, এই জিনিসগুলো যে আছে এগুলো একদম টানা মুখস্থ করে ফেলবেন, যে পার্থক্য আকারে, যেন আপনি বুঝতে পারবেন কোথায় কোন জিনিসটা ইউজ করবেন।
তারপরে কনসিকুয়েন্টলি একটা জিনিস ঘটনার ফলাফল অনুসারে যখন ঘটবে, একটা ঘটনার ফলাফল অনুসারে যখন কোনো পরবর্তী কোনো ঘটনা ঘটবে, তখন আমরা ব্যবহার করব কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি মানে ফলে, এটার ফলে ওই ঘটনাটা ঘটেছে, আগে একটা ঘটনা ঘটেছে এর ফলে পরের একটা ঘটনা ঘটলো, যখন এটা ঘটনার পরম্পরা বোঝাবে, তার ফলে কোনো আমি রেজাল্ট পাবো, তখন আমরা কনসিকুয়েন্টলি এটা ব্যবহার করব, মানে ফলে এটা বোঝাবে। আর অ্যাকর্ডিংলি যদি থাকে, অ্যাকর্ডিংলি, অ্যাকর্ডিংলি মানে এটা সেই অনুযায়ী, এটা কিন্তু কোনো ফলাফল না, এটা কিন্তু কোনো ফলাফল না। অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী বলতে বোঝাচ্ছে কি, এটা কাছাকাছি লিখে নিচ্ছি, কারণ দুইটার জায়গায় যদি আলাদা আলাদা জায়গায়, কনসিকুয়েন্টলির জায়গায় অ্যাকর্ডিংলি ব্যবহার করলে ভুল হয়ে যাবে, অ্যাকর্ডিংলির জায়গায় কনসিকুয়েন্টলি ব্যবহার করলে ভুল হয়ে যাবে, কারণ সে এখানে কিন্তু ফলাফল বা রেজাল্ট বোঝাচ্ছে। আর অ্যাকর্ডিংলি যখন আপনি ব্যবহার করবেন সেই অনুযায়ী বলতে, একটা জিনিসের, এটা পারস্পরিক ফলাফল অর্থে ব্যবহার হবে না। একটা জিনিস যখন ক্রমান্বয়ে আপনি বর্ণনা করতে যাবেন, একটা বিষয় থ্রেট হতে পারে, একটা বিষয়ের আহ, মানে বেনিফিট হতে পারে, তো এই দুইটা জিনিস যখন আপনি পারস্পরিক ভাবে, মানে ঘটনার পর্যায়ক্রমে যখন বর্ণনা করা হবে, কোনো কিছুর রেজাল্ট যখন দেওয়া থাকবে, রেজাল্টের ক্ষেত্রে যদি পারস্পরিক বর্ণনা থাকে, একটার পর একটা যখন বর্ণনা করবে, তখন হবে অ্যাকর্ডিংলি, এই কথাটা ব্যবহার করবেন। আর আগে একটা ঘটনা বলে দেওয়া থাকলো, তার পরিপ্রেক্ষিতে যদি আপনি কোনো রেজাল্টের কথা বলেন যে কনসিকুয়েন্টলি এর ফলে এই ঘটনাটা হলো, এর ফলে আমরা এই জিনিসটা হলো, যেমন আমরা করোনার পরিস্থিতিতে আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা উদাসীন, এর কারণে কি হলো, সংক্রমণটা বৃদ্ধি পাইলো, তখন কি দিবেন, কনসিকুয়েন্টলি। এই কনসিকুয়েন্টলি শব্দটা আপনাকে তখন ব্যবহার করতে হবে। আর অ্যাকর্ডিংলি হচ্ছে সেই অনুযায়ী, অ্যাকর্ডিং টু এই কথাটা যখন ব্যবহার করি, এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে দেখেন আরো চারটা শব্দ লিখবো আমি এখানে। হোয়াইল, ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট, অন দ্য কন্ট্রারি। এখন দেখে বুঝতে পারছেন যে আসলে এর মানেটা কি বোঝাচ্ছে। অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, এগুলো আপনার প্রচুর ব্যবহার করতে হবে। ট্রান্সলেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রচুর ব্যবহৃত হয়। হোয়াইল, ইন কন্ট্রাস্ট, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, এগুলো বিপরীত অর্থে, বিপরীত পক্ষে। একটা জিনিসের যখন ঘটনা বলবে, এর বিপরীতে অন্য যদি কোনো ঘটনা ঘটে, তখন আমরা হোয়াইল কথাটা ইউজ করি। অন দ্য আদার হ্যান্ড, এক পক্ষে এই ঘটনাটা ঘটছে, অপর পক্ষে ওই ঘটনাটা ঘটছে, তখন আমরা বিপরীত কোনো ঘটনার বর্ণনা যখন দিতে যাই, দুইটাকে যখন এক সেন্টেন্সে আমরা নিয়ে আসবো, দুইটা বিপরীত জাতীয় ঘটনা দুইটা একসাথে নিয়ে আসবো, তখন আমরা হোয়াইল ব্যবহার করতে পারি, তারপর ইন কন্ট্রাস্ট ব্যবহার করতে পারি, অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারি, অন দ্য আদার হ্যান্ড। আপনি বাংলা থেকে ইংলিশে যখন আনবেন, এই চারটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কিন্তু ইংলিশে যদি একবার হোয়াইল থাকে, ইন কন্ট্রাস্ট থাকে, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, এই সব কিছুর বিনিময়ে আপনি বিপরীতে এই কথাটা ইউজ করতে পারবেন, যে এটার পরিবর্তে এই ঘটনাটা ঘটছে। তো এই চারটা জিনিসের বা চারটা যে ওয়ার্ড থাকবে বা ফ্রেজ থাকবে, এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে, যে বিপরীত পক্ষে বা বিপরীত জিনিস যখন বর্ণনা করা হচ্ছে, দুইটা ঘটনা একসাথে যখন ঘটবে এবং পরস্পর বিপরীতমুখী ঘটনা, এবং এটাকে যদি একসাথে আপনি যুক্ত করতে চান, তাহলে আপনাকে হোয়াইল, ইন কন্ট্রাস্ট, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, এই জিনিসগুলো ব্যবহার করার সুযোগ আছে। হ্যাঁ, এটা এখানে বলেছেন যে টেন্স চেনার বাংলা ইন্ডিকেশন গুলো একটু বইলেন। আচ্ছা, টেন্স চেনার বাংলা ইন্ডিকেশন এগুলো ঠিক আছে, এর সমস্যা নাই। খায়রুল ইসলাম আপনি এটা কমেন্ট করেছেন। ইন্ডিকেশন গুলোর ব্যাপারে আপনি যে আমাদের যে পিডিএফটা দেওয়া আছে, এটাতে সুন্দর করে ব্যাখ্যা করা আছে, আপনি এখানেও ভালোভাবে বুঝতে পারবেন। তারপরেও দেখি শেষের দিকে যদি সময় পাই, আমি অবশ্যই বলবো। আর একান্তই সমস্যা হলে তাহলে গ্রুপে পোস্ট দিয়ে দিবেন, সেখানে দেখা যাবে, আলোচনা করা সম্ভব হবে, বা সামনের দিনেও সুযোগ আছে। আমার মনে হয় কি, যে পিডিএফটা যদি দেখে ফেলেন, ওখানে বাংলা দিয়েও লেখা আছে, তো ওটা লিখলে আপনাদের মোটামুটি সলভ হয়ে যাবে। আর আরেকজন বলেছেন, মাহজুমা আঞ্জুম লিখেছেন, ভাইয়া ট্রান্সলেশনের জন্য গ্রুপ অ্যাক্টিভিটির কথা বলেছিলেন, সেটা করলে খুব ভালো হবে। হ্যাঁ, আসলে এটা প্রথম ক্লাসের জন্য আমি ওয়েট করছিলাম,
যে প্রথম ক্লাসটার পরেই আসলে এই গ্রুপ অ্যাক্টিভিটির যে ব্যাপারটা, এটা আসলে শুরু করে দেওয়া হবে। এটা আপনাদের মধ্য থেকেই আর কি, আপনারা যারা আছেন, যারা খুব বেশি ইন্টারেস্টেড থাকবেন এবং কে কোন কাজ নিয়ে কাজ করতে আগ্রহী থাকবেন, ওই জিনিসগুলো একটা ফরম্যাট আমরা তৈরি করে দিব। মোটামুটি ওই অনুসারে প্র্যাকটিস চলবে। আর আজকে একটা তো ধারণা পেয়ে গেলেন যে আজকে পহেলার মের পরে পরবর্তী ক্লাস যখন আছে, পরবর্তী ক্লাস আছে 19 মে মেবি, হ্যাঁ 19 মে। এই 19 মের আগ পর্যন্ত ওই বিষয়গুলো নিয়ে আসলে ট্রান্সলেশনটা হবে গ্রুপে, এর এই জিনিসগুলো নিয়ে আসলে মোটামুটি আলোচনা হবে। তাহলে দেখবেন যে ট্রান্সলেশন নিয়ে, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ভাষা আন্দোলন নিয়ে, এখান থেকে ভোকাবুলারি নিয়েও কোনো সমস্যা থাকবে না। দেন এই রিলেটেড যেহেতু সুযোগ থাকবে, 19 তারিখের মধ্যে প্রচুর ট্রান্সলেশন প্র্যাকটিস করার একটা সুযোগ থাকবে, দেখবেন যে এই জায়গাটাতেও আপনাদের কি হবে, যে অনেকগুলা ইমপ্রুভমেন্ট আসবে। তো আমার মনে হয় যে হবে ইনশাল্লাহ, এটা করা যাবে। তো বিপরীত পক্ষের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলা ব্যবহার করি। তারপরের বিষয়টাতে যাচ্ছি। ইন দা সেম ম্যানার। এখন ইন দা সেম ম্যানার না দিয়ে যদি আপনি অন দা সেম ম্যানার দেন, বা এখানে যদি প্রিপজিশন যদি চেঞ্জ করেন, আপনার কিন্তু ভুল হয়ে যাবে। তার মানে একটা সেম ম্যানার মানে যে একই উপায়ে বা একই ভাবে, এই জিনিসগুলো আপনার জানা আছে, কিন্তু এই জিনিসটা যদি প্র্যাকটিস না করেন, ইন দ্য সেম ম্যানার, ইন এর বদলে ওয়ান, অ্যাট, এই জিনিসগুলো ব্যবহার করলে আপনার সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে। দেন লাইকওয়াইজ, লাইকওয়াইজ, সিমিলারলি, একই জিনিস। এই জিনিসগুলো সিমিলারলি, ইন দ্য সেম ম্যানার, এটা আমরা জানি। লাইক ওয়াইজ এর ক্ষেত্রে অনেক সময় আমরা হয়তো এই সেন্টেন্সটা অনেকের কাছে নতুন, ওয়ার্ডটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। তো এই ক্ষেত্রে কি, এগুলো সবই একইভাবে বোঝাবে। কখনো যখন বাক্যের মধ্যে একইভাবে কথাটা থাকবে, যে একইভাবে দুইটা ঘটনা ঘটেছে, তো তখন এইভাবে আহ, এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। ইন দ্য সেম ম্যানার, লাইক ওয়াইজ, সিমিলারলি, এগুলো কানেক্টর। এগুলো সবই যে আলোচনা করছি সবগুলো কানেক্টর। আমরা কিন্তু মুক্তিযুদ্ধ রিলেটেড যে আলোচনাগুলা, মুক্তিযুদ্ধ রিলেটেড যে ওয়ার্ডগুলা, এগুলো আমাদের পিডিএফ এও অনেক হিউজ কালেকশন দেওয়া থাকবে। এর বাইরেও কিছু ইম্পর্টেন্ট গুলো আলোচনা করব, সেই বিষয়গুলো পর্যন্ত অপেক্ষা করবেন অবশ্যই। এই জিনিসগুলো ক্লাসগুলো করলে আপনাদের মাথায় সুন্দরভাবে গেঁথে যাবে। আর ক্লাসের বাইরে শুধু পিডিএফ পড়লে বা বই পড়লে এই বিষয়গুলো ল্যাকিংস থেকে যাবে। ইন দ্য সেম ম্যানার, লাইকওয়াইজ, সিমিলারলি, এগুলো একইভাবে যখন কোনো কিছু থাকবে, তখন আমরা এই জিনিসগুলো ব্যবহার করব। আচ্ছা, আর একটা সূক্ষ্ম পার্থক্য আছে বিকজ আর রিজনের ক্ষেত্রে, এটা ইউজ করার ক্ষেত্রে। বিকজের ক্ষেত্রে আমরা কি বোঝাই, কারণ বা যেহেতু অর্থে, কারণ বা যেহেতু অর্থে বিকজ। আর ফর দিস রিজন যখন আমরা ইউজ করব, মানে এই কারণে যখন ইউজ করব, তখন আমাদের লিখতে হবে ফর দিস রিজন, এই কারণে, এই কারণে এটা হয়েছে। যখন, তা কারণ হচ্ছে কি, কোনো কিছুর একটা ঘটনা ঘটবে, কেন ঘটবে তার কারণ যদি বলে, তখন হবে বিকজ। একটা ঘটনা আগে বর্ণনা করা আছে, এই ঘটনাটা কেন ঘটলো তার কারণ হিসেবে যদি থাকে, তখন বিকজ। করোনা সংক্রমণটা কেন বেড়ে গেল, নর্মালি বলছি, করোনা সংক্রমণটা কেন বেড়ে গেল, কারণ মানুষ অসাবধান, বিকজ, সেক্ষেত্রে বিকজ। আর উল্টা দিক থেকে এটা বলতে হবে যে মানুষ অসাবধান, এই কারণে করোনা সংক্রমণ বেড়ে গেছে। তার মানে একটা হচ্ছে ভয়েসের ক্ষেত্রে একটু চেঞ্জ আসতেছে। এটা যদি শুরুর দিকে বলা হয় যে আগে একটা ফলাফল থাকবে, পরে তার কারণ দেয়া থাকবে। আর এটা হচ্ছে কি, আগেই ফলাফলটা দেয়া থাকবে, পরে কারণটা বলা, মানে আগে কারণটা দেয়া থাকবে, পরে ফলাফলটা, এটা বুঝেন আগে। যে এটার ক্ষেত্রে কি হবে, ফলাফলটা আগে থাকবে, তারপরে হবে কারণ। আর এটা কারণটা আগে বলা থাকবে, এই কারণে পরবর্তীতে একটা ঘটনা ঘটবে বা ফলাফল পাবেন।
তার মানে এই দুইটা ইউজের ক্ষেত্রে একটু যদি জেনারেলি চিন্তা করেন তাও কিন্তু হবে। তার মানে ফলাফল পরে যখন কারণ থাকবে তখন বিকজ ব্যবহার করবেন, আগে যখন কোনো একটা ঘটনার দেওয়া থাকবে ওর পরিপ্রেক্ষিতে বা এই কারণে এই ঘটনাটা ঘটলো, তখন ফর দিস রিজন মানে এই কারণে এই ঘটনাটা ঘটেছে। প্রত্যেকটা কানেক্টর যেভাবে এখানে দেখানো হলো, ট্রান্সলেশনের ক্ষেত্রে যদি এক সময় আপনি ভালো করার খুব ইচ্ছা থাকে, এই কানেক্টরটা না পড়া আপনার মনে হইতে পারে যে আমি তো ট্রান্সলেশন করব সেন্টেন্স বাই সেন্টেন্স, লাইন বাই লাইন, আমাকে ওগুলো শিখান। তাহলে আমি খুবই দুঃখিত, সরাসরি ওইগুলো শেখানোর আসলে কোনো মানে হয় না। প্রত্যেকটা ক্লাসে এসে আপনার যদি ফাউন্ডেশন ঠিক না থাকে, এই জিনিসগুলো আসলে ফাউন্ডেশনের বিষয়। ট্রান্সলেশনের ক্ষেত্রে যদি বলা যায় যে আসলে আপনার কোনো ফাউন্ডেশন নাই, শুধু আপনি প্র্যাকটিস করেই যাবেন, ডেইলি স্টার দিয়ে প্রতিদিন প্র্যাকটিস করবেন, আসলে কোনো রকম বেনিফিটেড হবেন না সেক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার সময়ই নষ্ট হবে। শুধু প্রথম আলো থেকে বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করো, ইংলিশ থেকে বাংলা করার চেষ্টা করেন ডেইলি স্টার থেকে, এই জিনিসগুলো করে খুব একটা লাভ হবে না। কারণ এই জিনিসগুলোর ক্ষেত্রে কি মেইন যে বিষয়গুলো, এগুলো কি ফ্যাক্ট, কি পয়েন্ট, মানে কানেক্টরের এই বিষয়গুলো আপনাকে জানা লাগবে। না জানলে ওটা যেদিন পড়বেন ওটা দেখে দেখে পড়াটাই কমপ্লিট, পরে পরবর্তীতে করতে গেলে দেখা যাবে যে এই জিনিসগুলো নাই। সুতরাং ওর মধ্যেও তো এই জিনিসগুলো আছে। তো সুতরাং এই জিনিসগুলো আগে আপনাকে গোছায় পড়ে ফেলতে হবে, তারপরে মেইন ট্রান্সলেশনে হাত দিবেন। আর ট্রান্সলেশন নিয়ে তো আমাদের গ্রুপে, যদি আপনার খুব বেশি ইন্টারেস্টেড থাকেন যে আপনার ট্রান্সলেশন আপনাকে ভালো করতে হবে, গ্রুপের যে অ্যাক্টিভিটি যেটা থাকবে সেটাতে অবশ্যই জয়েন করবেন, সেটার থেকে কখনোই মাহরুম হবেন না। তারপরে সাবসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি, আফটারওয়ার্ডস, এগুলো ইউজ হয় অনেক বেশি। ইমিডিয়েটলি, দেখেন এই সেন্টেন্স, এই ওয়ার্ডগুলোর দিকে যদি তাকাই, সাবসিকুয়েন্টলি, আফটারওয়ার্ডস, ইমিডিয়েটলি, এগুলো একটা সেন্টেন্সে খুব বেশি ব্যবহার করা হয়। এগুলো কখন ব্যবহার করা হয়? যখন এরকম সেন্স দেয়, ঠিক তারপরেই, ঠিক তারপরে, খুব কাছাকাছি বিষয় যখন বোঝাবে, ঠিক তারপরেই একটা ঘটনা ঘটলো, সাবসিকুয়েন্টলি, তখন আমরা এই ব্যবহার করব। সাবসিকুয়েন্টলি ব্যবহার করতে পারবো, আফটার ওয়ার্ডস ব্যবহার করতে পারবো, ইমিডিয়েটলি ব্যবহার করতে পারবো। বাংলায় থাকলে এই জিনিসগুলোর যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনি, যে কোনো একটা, কারণ ভেরিয়েশন আনতে পারবেন। একটা প্যাসেজের মধ্যে দেখা যাবে যে ঠিক তারপরে এই কথাটা যদি দুই জায়গায় বা তিন জায়গায় থাকে, তার মানে সব জায়গায় কি আপনি সাবসিকুয়েন্টলি ব্যবহার করবেন? কখনোই এটা করবেন না, কারণ আপনার কাছে শব্দ ভান্ডার আছে তিনটা। ঠিক তারপরে এটা প্যাসেজের মধ্যে তিন জায়গায় থাকলে আপনি তিন জায়গায় তিনটা ব্যবহার করবেন, দুইটা থাকলে দুইটা ব্যবহার করবেন। একই জিনিস সাবসিকুয়েন্টলি বারবার আপনি লিখছেন, সাবসিকুয়েন্টলি, 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 আপনি ঠিক তারপরে এই ইংলিশে আর আপনি কোনো মিনিং তাহলে জানেন না। যেহেতু আপনার কাছে উপাদান আছে মুখস্থ করার, অবশ্যই এটা মুখস্থ করে রাখবেন এবং প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করবেন। এটা গেল খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একটা ইম্পর্টেন্ট একটা বিষয় থাকে, সেটা হচ্ছে কোনো প্রশ্নে বা কোনো ট্রান্সলেশনের ক্ষেত্রে এক্সাম্পলের কথা বা উদাহরণ বা দৃষ্টান্ত দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আসলে কোন ক্ষেত্রে কোনটা ইউজ করবো? যেমন ফর এক্সাম্পল দেয়া থাকে, ফর এক্সাম্পল দিয়ে আপনি করতে পারেন। এটা সবাই করবে, ম্যাক্সিমাম মানুষই এটা ফর এক্সাম্পল দিয়ে উদাহরণগুলো ট্রান্সলেশন করবে, উদাহরণ বা দৃষ্টান্ত বোঝানোর জন্য, দৃষ্টান্ত বোঝানোর জন্য। সেক্ষেত্রে আরো কি কি চেঞ্জ করা যায়, যেমন ফর ইনস্ট্যান্স, আপনাকে এটা ব্যবহার করেন। ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ বা দৃষ্টান্ত স্বরূপ, এটা ব্যবহার করেন। আপনি আরো ভালো ব্যবহার করতে চান, টু ইলুস্ট্রেট, ইলাস্ট্রেট, টু ইলাস্ট্রেট, এটি ব্যবহার করেন। টু ইলাস্ট্রেট এটাও দৃষ্টান্ত অনুসারেই ব্যবহার, উদাহরণ বা দৃষ্টান্ত। এই জিনিসগুলো আগে ভালো করে মুখস্থ করে নেন, তারপরে আমরা তো ট্রান্সলেশন প্র্যাকটিস করবই। তো এইগুলো যদি মাথায় থাকে এই বিষয়গুলো, তাহলে ট্রান্সলেশনটা কতটা মাধুর্যপূর্ণ হবে, কতটা সুন্দর হবে, এই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে নিজেই আপনি বুঝে যাবেন যে আজকে এখন একটা জিনিস শিখবেন, আজকের পরে এক মাস পরে আপনার ট্রান্সলেশনের যে চেঞ্জ দেখে নিজেরই ভালো লাগবে। তাহলে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স আর টু ইলাস্ট্রেট, এগুলো ব্যবহার করব কখন? উদাহরণ বা দৃষ্টান্তের অর্থে। এগুলো কিন্তু একসাথে আমি সবগুলো লিখে দিচ্ছি।
এটা এইভাবেই সুন্দর করে খাতায় যেন থাকে আপনাদের। দেখি আপনাদের কোনো কমেন্ট আছে কিনা এরপরে। ওকে, ইনডিড এই কথাটা ট্রান্সলেশন ক্ষেত্রেও ম্যাক্সিমাম সময় থাকে। ইনডিড এই কথাটা, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি যখন দেখবো তখন তো আমাদের মনেই পড়বে এই ওয়ার্ডটা, অনেক আমাদের কাছে কি অনেক ফ্যামিলার, অনেক পরিচিত একটা ওয়ার্ড অ্যাকচুয়ালি। বস্তুত বা প্রকৃত পক্ষে এটা বোঝায়। তারপরে হতে পারে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এটা যদিও ফ্রেজটা একটু বড় হয়ে গেল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তার মানে ইনডিড, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এগুলো সবই, এগুলোর মানে কি হবে? প্রকৃত পক্ষে বা বস্তুত। প্রকৃত পক্ষে বা বস্তুত। ইনডিড থাকলেও একই বোঝাবে, ইনফ্যাক্ট ইংলিশে যেরকম থাকবে বাংলাতে এই মিনিংটা হবে। এই প্রত্যেকটা মনে রাখবেন, ইনডিড, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। বস্তুত পক্ষে বা প্রকৃত পক্ষে এই ঘটনাটা এরকম, তার মানে এখানে ওই সেন্টেন্সের তো মিনিংটা করবেনই, প্রত্যেকটা ট্রান্সলেশনটা হবে, কিন্তু সেখানে আপনাকে এই বস্তুত পক্ষে বা প্রকৃত পক্ষে এই যে এটার যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার মিনিং এর জন্য আপনি এই তিনটার চারটার একটাও ব্যবহার করলেন না। তার মানে কি আপনি এই জিনিসটার বদলে এই প্রকৃত পক্ষে বা বস্তুতের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করতে হবে, যে কানেক্টর একটা লাগবে, সেই কানেক্টরের ব্যাপারটা আপনার জানা নাই। তার মানে এই জিনিসটা অবশ্যই জানা লাগবে ভালো ট্রান্সলেশনের জন্য। তারপরে আসেন যে কোনো কিছু খোলামেলা ভাবে যখন বলতে চাওয়া হয়, যে স্পষ্ট ভাবে বলতে গেলে বা খোলাখুলি ভাবে বলতে গেলে, এই কথাটা যখন কোনো সেন্টেন্সের ক্ষেত্রে থাকবে, তখন আমরা কি কি ব্যবহার করতে পারি? ফ্রাঙ্কলি, তারপরে টু বি ফ্রাঙ্ক, টু বি ফেয়ার, এগুলো স্পষ্ট ভাবে, স্পষ্ট বা অকপট ভাবে, অকপট ভাবে যখন আপনি বলবেন বা খোলাখুলি ভাবে, একটা জিনিস যখন খোলাখুলি ভাবে বলা হবে তখন এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। ফ্রাঙ্কলি, টু বি ফ্রাঙ্ক, অথবা টু বি ফেয়ার, যে সত্য কথা বলতে কি এই বিষয়টা এমন ঘটেছে, তাহলে টু বি ফেয়ার এটা ব্যবহার করবেন, টু বি ফ্রাঙ্ক এটা ব্যবহার করবেন, ফ্রাঙ্কলি। তো এই জিনিসগুলো কানেক্টরের যে আলোচনাটা এখানে থাকলো, এতটুকুই খুব সুন্দরভাবে আপনারা মুখস্থ রাখবেন, যে একদম ইম্পর্টেন্ট গুলো এখানে আসলে পড়ানো হয়েছে। একদম ইম্পর্টেন্ট, যেটা একদম হর হামেশা ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেইগুলো দেখানো হয়েছে। এর বাইরেও নোটে এক্সট্রা কিছু মানে কানেক্টর দেওয়া আছে, ওগুলো রিডিং দিবেন। ওগুলো রিডিং দিবেন, ওটা যেহেতু সময় পাবেন, এগুলো 19 তারিখ পর্যন্ত পড়ার সময় থাকবে এগুলা। 19 তারিখ পর্যন্ত এইগুলা পড়া, পড়া এগুলো প্র্যাকটিস থাকবে, এই জিনিসগুলা খুব ভালোভাবে যেন কমপ্লিট হয়ে যায়। এবার আসি হচ্ছে আমাদের আজকের যে আলোচনার মেইন বিষয়, যে বলেছি আমরা মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক যে ট্রান্সলেশনটা, এই জিনিসটার উপর ফোকাস করব। তাহলে এখান থেকে আমাদের কি কিছু ভোকাবুলারি আমাদের জানা দরকার, যেগুলা, কারণ মুক্তিযুদ্ধ রিলেটেড ভোকাবুলারি বা ট্রান্সলেশন এটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসছে। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধ, এইগুলো নিয়ে সবচেয়ে বেশি এসেছে। তো এখান থেকে আমাদের অবশ্যই এটা ভালোভাবে জানতে হবে। আসেন এখানে ওই বিষয়গুলো একটু আলোচনা করি। সবগুলো এখানে দেখব না, নোটে আছে, আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে কি করবেন। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ভাষা আন্দোলন। পিডিএফ এ প্রচুর এই রিলেটেড ভোকাবুলারি দেওয়া আছে, খুব সুন্দরভাবে ভোকাবুলারি পড়লেই মোটামুটি দেখে যাবেন যে
এই রিলেটেড বিষয়গুলো আপনার মানে ট্রান্সলেশনের জন্য একটা ভালো একটা এনার্জি মাথার মধ্যে চলে আসবে। ওয়ার্ড তো থাকবেই, বারবার ওগুলো দেখতে হবে, কিন্তু গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো সাধারণত পরীক্ষাতে সবচেয়ে বেশি আসার একটা সম্ভাবনা রয়েছে বা ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আছে, সেগুলো আমাদের জানা দরকার। যেমন মুক্তিযুদ্ধ রিলেটেড যদি আসতে চাই, তাহলে আমাদের খেতাবের একটা বিষয় রয়েছে। খেতাবের বিষয়ের ক্ষেত্রে আমরা জানি বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। এই টার্মগুলো আমাদের তো মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার বিষয়গুলো যখন আসবে, তো এই টার্মগুলো তো আসলে যদি না না জানা থাকে যে এগুলোর আসলে এগুলোকে এক্সাক্ট ইংলিশটা জানা দরকার। এখন বীর শ্রেষ্ঠ এটা যদি একদম আপনার জানাই না থাকে যে এর ইংলিশটা কি হবে, তাহলে কি বীর হিরো বা শ্রেষ্ঠ যদি বলি বেস্ট, বেস্ট হিরো, এইভাবে দিলে কিন্তু হবে না। বেস্ট হিরো যদি আমি বলি যে শ্রেষ্ঠ এর ইংলিশ হচ্ছে বেস্ট আর বীর হচ্ছে হিরো দিলাম, তাহলে বেস্ট হিরো। বীর উত্তম কি দিবেন? উত্তম গুড, গুড হিরো। এটা কিন্তু এভাবে চলবে না। তো এইভাবে কিন্তু যেহেতু এটা হবে না, তার মানে আমাকে এখানে এক্সাক্ট যে মিনিংটা আপনাকে সেই ভোকাবুলারিটা এখানে ব্যবহার করতে হবে। কারণ এই জিনিসটা যেহেতু আমাদের আমরা বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমাদের এই প্রত্যেকটার খেতাব রয়েছে, এগুলো ইংলিশটা আমাদের খুব ভালোভাবে জানা দরকার। দ্য মোস্ট ভ্যালিয়েন্ট হিরো, তাহলে বীর শ্রেষ্ঠ হচ্ছে দ্য মোস্ট ভ্যালিয়েন্ট হিরো। দ্য মোস্ট ভ্যালিয়েন্ট হিরো এটা হচ্ছে বীর শ্রেষ্ঠর ইংলিশ। বীর উত্তমটা কি? ভ্যালিয়েন্ট হিরো কথাটা থাকবেই। ভ্যালিয়েন্ট হিরো বলতেই আসলে এখানে বীর বোঝানো হয়েছে, বীর বোঝানো হয়েছে ভ্যালিয়েন্ট হিরোর দ্বারা। দ্য মোস্ট ভ্যালিয়েন্ট হিরো মানে বীর শ্রেষ্ঠ। আর উত্তম যেটা বোঝানো হয়েছে, এটা গ্রেট ভ্যালিয়েন্ট হিরো, হিরো, গ্রেট ভ্যালিয়েন্ট হিরো। উত্তমটা হচ্ছে গ্রেট ভ্যালিয়েন্ট হিরো, আর বিক্রমের ক্ষেত্রে শুধু ভ্যালিয়েন্ট হিরো। শুধু ভ্যালিয়েন্ট হিরো দ্বারা বীর বিক্রমকে বোঝায়। ভ্যালিয়েন্ট হিরো যেখানে থাকবে তার মানে বোঝাবেন ওটা বীর বিক্রম। আর বীর প্রতীক যেহেতু ভ্যালিয়েন্ট হিরো দ্বারা বীর বিক্রম বোঝানো হয়েছে, তার মানে নিশ্চয়ই বীর প্রতীকে ভ্যালিয়েন্ট হিরোটা আর থাকবে না, কারণ ভ্যালিয়েন্ট হিরোর ব্যাপারটা তো এখানেই খতম, আর নাই। তার মানে এখানে কি হবে? বীর প্রতীক হচ্ছে আইডিয়াল অফ কারেজ। তার মানে এটা একদম পুরোটাই কি ব্যতিক্রম। বীর প্রতীক আইডিয়াল অফ কারেজ, তার মানে কি সাহসের প্রতীক, এটাই বোঝানো হয়েছে। যে বীর প্রতীক, যে কারেজ সাহস, সাহসের প্রতীক যেটা আইডিয়াল, সাহসের আদর্শ, মানে সাহসের আদর্শ হিসেবে বলা হচ্ছে কাকে? বীর প্রতীককে। সেখান থেকে কিন্তু ইংলিশটা আসছে। তার মানে এই চারটা আলাদা করে আপনাকে খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। বীর শ্রেষ্ঠ দ্য মোস্ট ভ্যালিয়েন্ট হিরো, বীর উত্তম গ্রেট ভ্যালিয়েন্ট হিরো, বীর বিক্রম ভ্যালিয়েন্ট হিরো, বীর প্রতীক আইডিয়াল অফ কারেজ। এটা খুব ভালোভাবে মনে রাখবেন, কারণ এটা কখনো যদি পরীক্ষাতে নাও আসে, জানাটা খুবই ইম্পর্টেন্ট না? অবশ্যই জানাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে যাচ্ছি যেটাতে, সেটা অন্যান্য যে ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ড গুলোর দিকে আমরা একটু ফোকাস করবো। অন্যান্য ওয়ার্ডের মধ্যে যেমন নৃশংসতা, অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি মানে নৃশংসতা। এখন নৃশংসতা যখন থাকবে শব্দের মধ্যে, এটা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ভাষা আন্দোলন, এই বাংলাদেশের ইতিহাসের সাথে, একদম মোস্ট ইম্পর্টেন্ট ইতিহাসের সাথে কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই সম্পর্কিত। তাহলে অ্যাট্রোসিটি, নৃশংসতা, এটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তারপরে সশস্ত্র সংগ্রাম, আর্মড কনফ্লিক্ট। সশস্ত্র সংগ্রাম এর ইংলিশ কি?
আর্মড, আর্মড মানে হচ্ছে সশস্ত্র, আর কনফ্লিক্ট হচ্ছে সংগ্রাম, এটা ব্যবহার করতে হবে। তারপরে ছিল বেলিকোস বা হচ্ছে যুদ্ধপ্রিয়। সমর প্রিয় যখন থাকবে বা যুদ্ধবাজ বাঙালি এরকম যদি থাকে, এক সময় কি বাঙালিরা মুক্তিযুদ্ধের সময় সমরপ্রিয় বা যুদ্ধবাজ হয়ে গিয়েছিল, তখন কি এটা বেলিকোজ এই কথাটা ব্যবহার করতে হবে। তারপরে শত্রুকে মোকাবেলা করতে হবে বা শত্রুকে মোকাবেলা করেছিল। এখন মোকাবেলার ক্ষেত্রে আমরা জানি যে আপনি ফেসও দিতে পারেন, যে ফেস দ্য এনিমি, এনিমিকে ফেস করা, এনিমি, এটাও কিন্তু মোকাবেলা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আপনি জানেন না সেক্ষেত্রে, কিন্তু মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিষয়টা যেহেতু প্রশ্ন আউট করার মতো এই বিষয়গুলা, সেখানে যদি মোকাবেলায় কথাটা দেওয়া থাকে তখন আপনাকে একটু ভালো ওয়ার্ড ইউজের চেষ্টা করতে হবে। কনফ্রন্টেশন, ফ্রন্টেশন, কনফ্রন্টেশন, এই যে ফ্রন্ট মানে কি মুখোমুখি, ফ্রন্ট সামনে যখন আপনি থাকবেন, তার মানে কনফ্রন্টেশন মানে হচ্ছে মোকাবেলা করা, এই জিনিসটা কনফ্রন্টেশন। বাংলাদেশের ক্ষেত্রে আরো একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলাদেশ কি অসাম্প্রদায়িক দেশ, অসাম্প্রদায়িক। ধর্মনিরপেক্ষ সেকুলার স্টেট এর বাইরে অসাম্প্রদায়িক, এটা কিন্তু আলাদা। আপনি অসাম্প্রদায়িকের কাছে যদি সেকুলার স্টেট দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। ধর্মনিরপেক্ষ সেকুলার স্টেট, সেটার অসাম্প্রদায়িক এই বিষয়টা কিন্তু কখনো এটা দেয়া যাবে না। এটা ইগালিটেরিয়ান কান্ট্রি, ইগালেটেরিয়ান টেরিয়ান কান্ট্রি, ইগালিটেরিয়ান কান্ট্রি, ইগালিটেরিয়ান, ইগালিটেরিয়ান আই হবে এখানে, ইগালিটেরিয়ান কান্ট্রি, EGALITARIAN, ইগালিটেরিয়ান কান্ট্রি। ইগালিটেরিয়ান কান্ট্রি এর মিনিংটা কি? অসাম্প্রদায়িক দেশ, এটা মনে রাখতে হবে। তারপরে যদি এরকম থাকে যে বঙ্গবন্ধু যুদ্ধাহত দেশকে পুনরুদ্ধারের জন্য কাজ শুরু করেছিলেন, এই সেন্টেন্সে যদি থাকে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড, সেটা হচ্ছে যুদ্ধাহত দেশ। তার মানে বাংলাদেশের ক্ষেত্রে এই দুইটাও কিন্তু ইম্পর্টেন্ট, অসাম্প্রদায়িক দেশ এবং যুদ্ধাহত দেশ, এই দুইটা আপনাকে ব্যবহার করতে হবে। এমব্যাটেলড কান্ট্রি, এমব্যাটেলড কান্ট্রি, এমব্যাটেলড কান্ট্রি আমরা জানি ব্যাটেল মানে কি যুদ্ধক্ষেত্র, ব্যাটেল মানে যুদ্ধ, তো এখান থেকে আসছে এমব্যাটেলড কান্ট্রি মানে যুদ্ধাহত দেশ, যুদ্ধাহত দেশ। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এই দুইটা বিষয়, অসাম্প্রদায়িক দেশ এবং যুদ্ধাহত দেশ, আপনাকে ব্যবহার করতে হবে, ইগালিটেরিয়ান কান্ট্রি এবং এমব্যাটেলড কান্ট্রি। আরো যে বিষয়টা, যুদ্ধের বিষয়টা ছিল দুই ধরনের। বাংলাদেশ যখন যুদ্ধ করলো তখন ছিল একটা সম্মুখ যুদ্ধ, একটা ছিল গেরিলা যুদ্ধ। এগুলোর ইংলিশ জানা দরকার। সম্মুখ যুদ্ধ এবং গেরিলা যুদ্ধ, তো এইগুলো একদম মিনিং না জেনে আপনি সরাসরি ট্রান্সলেশনে গেলে কি হবে, গেরিলা যুদ্ধ থাকলে আপনি গেরিলা বানান পারেন না ইংলিশে, সম্মুখ যুদ্ধ থাকলে এর ইংলিশই জানেন না, তো হবে না। এগুলোর ফ্রেজাল যেগুলো ওয়ার্ড যেগুলো থাকবে সেগুলো আপনাকে গ্রুপ ওয়ার্ড হিসেবে মুখস্থ করতে হবে। সম্মুখ যুদ্ধ, ফ্রন্টিয়ার ফাইট, ফাইট কথাটা থাকবে, ফ্রন্টিয়ার, ফ্রন্টিয়ার মানে সম্মুখ, সামনাসামনি যেটা, আর গেরিলা GUERILLA, গেরিলা বানানটা এরকম, গেরিলা অ্যাটাক। গেরিলার ক্ষেত্রে আপনার ফাইট দিয়ে না, গেরিলা অ্যাটাকই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। গেরিলা GUERILLA, গেরিলা অ্যাটাক, এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন। সম্মুখ যুদ্ধ এবং গেরিলা যুদ্ধ বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, তো এই জিনিসটা এখানে দেওয়া হলো আর কি। তারপরে আর একটা বিষয়, যে যে রাজাগড় আলবদর যারা ছিল, স্থানীয় দোসর বলা হচ্ছে যাদের,
তো স্থানীয় দোসর এটার ক্ষেত্রে একটা ইংলিশ আসার সম্ভাবনা রয়েছে, এই রিলেটেড ট্রান্সলেশনও আছে। স্থানীয় দোসর, তো সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে লোকাল কোলাবোরেটর। লোকাল, লোকাল মানে স্থানীয়, কোলাবোরেটর COLLABORATOR, লোকাল কোলাবোরেটর। লোকাল কোলাবোরেটর মানে স্থানীয় দোসর। আরেকটা হতে পারে বিশ্বাসঘাতক, এটা ব্যবহার করা যেতে পারে। ইনসিডিয়াস, ইনসিডিয়াস মানে বিশ্বাসঘাতক। তো এই টার্মগুলো ইম্পর্টেন্ট, স্থানীয় দোষণ লোকাল কোলাবোরেটর, আর বিশ্বাসঘাতক ইনসিডিয়াস। তো এর বাইরেও যে কিছু ওয়ার্ড আছে, যেমন অবিসংবাদিত নেতা, যে কাকে বলা হয়, বঙ্গবন্ধুকে বলা হচ্ছে। তো এক্ষেত্রে অবিসংবাদিত নেতা, এটার ইংলিশ আপনি কি করবেন? অবিসংবাদিত নেতা, আনডিসপিউটেড, আনডিসপিউটেড লিডার। আনডিসপিউটেড লিডারটা কেন লিখবেন? ডিসপিউট মানে হচ্ছে বিবাদ বা কলহ, ডিসপিউট মানে বিবাদ বা কলহ। আমরা জানি যে লিডারটা বিবাদ বা কলহের ঊর্ধ্বে, ঊর্ধ্বে বলতে দলমত নির্বিশেষে সবার কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে, মানে তাকে নিয়ে ওইভাবে ওই সময়টাতে কোনো কলহ হবে না, ওনার আন্ডারে মোটামুটি বিশাল জনগোষ্ঠী চলে আসছে, তখন তাকে অবিসংবাদিত নেতা বলা হবে। এই জন্য তিনি আনডিসপিউটেড লিডার, মানে সবাইকে একত্রিত যেহেতু করেছেন, বিশৃঙ্খলা থেকে উনি রক্ষা করার চেষ্টা করেছেন, এই জন্য তাকে বলা হচ্ছে অবিসংবাদিত নেতা বা আনডিসপিউটেড লিডার। এইটা দেখেন, এই বিষয়টা থাকলো। এখন আমরা একটু আরো যে ওয়ার্ড গুলো আছে বড় বড়, যেমন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে, এটা থাকতে পারে। রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, এই পুরোটার মিনিং আপনি কিভাবে করবেন? দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, তারপরে পাকিস্তানি হানাদার বা দখলদার বাহিনী, এটা যা দা পাকিস্তান অকুপেশন আর্মি। তো এই ওয়ার্ডের যে বিষয়গুলা, এটা সুন্দর করে আরো কিছু ওয়ার্ড ফ্রেজ আকারে আমাদের পিডিএফ এ দেওয়া আছে, ওখান থেকে সুন্দর করে এটা পড়ে ফেলবেন। তো যেহেতু ট্রান্সলেশনের ক্লাস এখন শেষের দিকে, আমাদের কিছু কাজ হতে পারে একটু ট্রান্সলেশন নিয়ে একটু কথা বলা, যে আসলে যেহেতু আগামী দিন আপনাকে ট্রান্সলেশন পরীক্ষা দিতে হবে, তো ট্রান্সলেশনটার ক্ষেত্রে একটু কিভাবে করবেন সেটা হলো, বলেছে যে পুরো প্যাসেজটা আগে সুন্দরভাবে পড়ে নেবেন। প্যাসেজটা পড়ার পরে আপনাকে ওখান থেকে থিম বের করতে হবে, আসলে প্যাসেজটার উদ্দেশ্যটা কি, এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে। এটা করার পরে টেন্সের দিকে খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে আপনাকে সেন্টেন্স গুলো মেক করতে হবে, ইংলিশে বলেন আর বাংলাতে বলেন। যেমন আমরা যদি একটু ট্রান্সলেশনের দিকে একটু খেয়াল রাখি, যে এরকম যদি থাকে যে প্রত্যেক, কালিফুরে আসতেছে, প্রত্যেক জাতির জীবনে কতগুলো বিশেষ দিন থাকে যার মর্যাদা ও গুরুত্ব অত্যধিক। যে প্রত্যেক জাতির জীবনে কতগুলো বিশেষ দিন থাকে যার মর্যাদা এবং গুরুত্ব অত্যাধিক। এখন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, যেহেতু আজকের ক্লাসটার একটু হেডলাইনের মধ্যে ছিল এটা, এই জন্য আমরা বাংলা থেকে ইংলিশটা করার একটু ট্রাই করব। তো এখানে দেখার বিষয় আছে যে প্রত্যেক জাতির জীবনে আরো তো ওয়ার্ড সেন্টেন্স থাকবে, সেই জিনিসগুলো আমরা সবগুলোই পড়ে নিব আগে, মানে আলোচনা করার জন্য বা আমরা ট্রান্সলেশনটা করার জন্য। কিন্তু এখানে যেহেতু সম্পূর্ণটা আসবে না, আমরা সম্পূর্ণটা লিখছি না। এখন এটা পড়ার পরে থিমটা যখন আমি বুঝে গেলাম, তখন আমার এই একটা সেন্টেন্সের পুরো মিনিংটা ইংলিশে আমাদের ট্রান্সলেট করতে হবে। তো এখানে দেখেন, ট্রান্সলেট করার সময় আমাদের ভেঙে ভেঙে করতে হবে। যেমন এখানে কি কি জিনিস আছে, যে প্রত্যেক জাতির জীবনে, এটা একটা ব্যাপার আছে। কতগুলো বিশেষ দিন থাকে, এটা একটা ব্যাপার রয়েছে। যার মর্যাদা এবং গুরুত্ব অত্যাধিক, মানে এখানে কিন্তু পার্ট আপনার তিনটা, তিন পার্টে আপনাকে এটা ভাগ করে নিতে হবে। মানে এটা
একদম শুরুতে কাঁচা থাকলে এটা মনে হবে যে 3 পার্টে ভাগ করে এত আমি সময় পাবো কিনা। ব্যাপারটা এটার মনে মনে আপনার এই 3টা পার্টে ভাগ হয়ে যাবে, মনে মনে 3টা পার্টে ভাগ হয়ে যাবে। এটাতে বোঝানোর স্বার্থে আমি এই 3টা ভাগের নিচে দাগ দিয়ে আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করছি। তো প্রত্যেক জাতির জীবনে যখন বলবো তখন আমরা কি বলতে হবে এখান থেকে, এটার ইংলিশটা যদি বলি তাহলে কি লিখবেন আপনারা? ইন এভরি নেশনস লাইফ, যে প্রত্যেক জাতি জীবনে, প্রত্যেক জাতির জীবনে। তো এটার মিনিংটা কিন্তু এটা হয়ে গেল ইন এভরি নেশনস লাইফ। এটা একদম জেনারেলি যদি চিন্তা করেন যে প্রত্যেক জাতির জীবনে, একদম আক্ষরিক যে অনুবাদ সেটা কিন্তু হয়ে গেল। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু আক্ষরিক অনুবাদ করা যায়, ভাবানুবাদও করা যায়। নর্মালি এটা আমাদের শুরুতে আক্ষরিক অনুবাদ হচ্ছে, এটা কিন্তু ভাবানুবাদও করা যাবে আলাদা করে। তো এটা দেখেন এই পার্টটা কিন্তু আলাদা করে আমি করে ফেললাম, ইন এভরি নেশনস লাইফ। এখন আসেন কতগুলো বিশেষ দিন থাকে, তাহলে কি থাকবে? এখন কতগুলো বিশেষ দিন থাকে এটাকে যখন আমরা ইয়া করতে যাব, যদি আমি এভাবে দিই যে কতগুলো, যে সেভারেল বিশেষ স্পেশাল ডেজ, আপনি কতগুলো বিশেষ দিন থাকে এটা বলে দিলেন, সেভারেল স্পেশাল স্পেশাল ডেজ, তাহলে কিন্তু মিনিংটা হবে না। ইন এভরি নেশনস লাইফ সেভারেল স্পেশাল ডেজ, এটা হলো কিছু? হলো না। তার মানে আপনাকে কিছু একটা ব্যবহার করতে হবে এখানে, যে কিছু বিশেষ দিন থাকে। তার মানে কি আমরা আহ, কোথাও যদি কোনো কিছু থাকে আমরা বলি ডিয়ার ইজ, হিয়ার ইজ, এই জিনিসগুলো ব্যবহার করি। তার মানে এখানে ওই বিষয়টা ব্যবহার করতে হবে, যে এখানে যেহেতু স্পেশাল আছে, দেয়ার আর সাম স্পেশাল ডেজ, দেয়ার আর সাম স্পেশাল ডেজ, কিছু স্পেশাল ডেজ থাকে যেগুলো কি যার মর্যাদা এবং গুরুত্ব অত্যাধিক। এখানে একটু বিষয় আছে যে মর্যাদার ইংলিশটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, গুরুত্বটা জানতে হবে। মর্যাদা কি আমরা জানি, অনার মানে মর্যাদা, তো এই বিষয়টা জানা আছে। তার গুরুত্ব, গুরুত্বের ইংলিশটা কি? গুরুত্বের ইংলিশটা হচ্ছে ইম্পর্টেন্স। অনার আর হচ্ছে ইম্পর্টেন্স, এই জিনিসগুলো বেশি। যার, এখন যারের ক্ষেত্রে কি আমরা ব্যবহার করব? হুজ, হুজ কথাটা আমরা ব্যবহার করব, হুজ, হুজ, হুজের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব যারের ক্ষেত্রে। হুজ অনার অ্যান্ড ইম্পর্টেন্স, অ্যান্ডটা আপনারা পুরোটুকুই লিখবেন, এইভাবে লেখা যাবে না। অনার অ্যান্ড ইম্পর্টেন্স, এখন কি দিবেন? অত্যধিক, অত্যধিক মানে যা গুণে শেষ করা যায় না, মানে অগণিত যেটা। তার মানে আর ইনরমাস, ইনরমাস মানে অসংখ্য বা অগণিত বা অত্যাধিক। তো এই 3টা পার্টে ভাগ করে এইভাবে যদি করে, এটা সুন্দরভাবে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। ইন এভরি নেশনস লাইফ দেয়ার আর সাম স্পেশাল ডেজ হুজ অনার অ্যান্ড ইম্পর্টেন্স আর ইনরমাস। তো এইটা এইভাবে করা যায় সুন্দর করে, 3টা পার্টে আলাদা করে নিন। এইভাবে যত বড় সেন্টেন্সই থাকুক না কেন সেটা সেইভাবে আমাদের আলাদা করে নিয়ে করতে হবে। এর পরের সেন্টেন্সে যদি যাই আমরা, এর পরের সেন্টেন্সটা হতে পারে কি, জাতির অগ্রগতি, অগ্রগতি ও চেতনার পেছনে সেগুলো কাজ করে। কোনগুলোর কথা বলা হচ্ছে এখানে? জাতির অগ্রগতি ও চেতনার পেছনে সেগুলো কাজ করে, সেগুলোর কথা বলছে এই যে সাম স্পেশাল ডেজ, আগের বাক্যে যেটা আমরা পড়লাম সেই জিনিসগুলোর কথাই বলা হচ্ছে, যে জাতির অগ্রগতি এবং চেতনার পিছনে এই দিনগুলো কাজ করে। যেমন স্বাধীনতা দিবস আছে, বিজয় দিবস আছে, তারপরে ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই জিনিসগুলো আমাদের জাতীয় জীবনে কি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে জাতির অগ্রগতি ও চেতনার পেছনে সেগুলো কাজ করে, এখানেও কিন্তু 2টা পার্ট আছে। কি পার্ট? যেমন জাতির অগ্রগতি এবং চেতনা, এর পেছনে কি কাজ করে? সেগুলো, সেগুলো কাজ করে, এই 2টা পার্ট, একটা পার্ট এবং সেগুলো কাজ করে, এটা সেকেন্ড পার্ট। এখন এখানে প্রথম পার্টের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন এখানে কি রয়েছে, জাতির অগ্রগতি ও চেতনার পেছনে সেগুলো কাজ করে। এখন আমি যদি
সেন্টেন্স যদি বলি, সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট থাকবে। এখন সেগুলো বলতে ওই দিনগুলোকে বলা হচ্ছে, মানে দিস ডেজ, এটা আমরা বলতে পারি যে দিস ডেজ মানে এই দিনগুলা হেল্প করে। দিস ডেজ ব্যবহার করতে পারেন অথবা দিসও ব্যবহার করতে পারেন। তার মানে প্রথমে আছে এখানে দিস বলতে বোঝাচ্ছে ওই সেই সেই দিনগুলোকে বোঝাচ্ছে, এবং দিসটাই এখানে কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই দিস কাজ করে, যেহেতু অনেকগুলো রয়েছে, কাজ করা মানে কি ওয়ার্ক, ওয়ার্ক ওয়ার্কস দিব না এখানে, যে দিস বলতে অনেকগুলোকে বোঝানো হয়েছে ওয়ার্কস। এখন কার পিছনে কাজ করে? দিস ওয়ার্কস বিহাইন্ড, এখানে পেছনে দেয়া রয়েছে বিহাইন্ড, দিস দিস ওয়ার্ক বিহাইন্ড এন্ড কার পিছনে? এখন দেখেন অগ্রগতি এবং চেতনা। অগ্রগতির ইংলিশটা কি? অগ্রগতির ইংলিশ হতে পারে অ্যাডভান্সমেন্ট, ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, উন্নয়ন হয় কাছাকাছি, কিন্তু ওটা দিব না, অ্যাডভান্সমেন্ট অথবা ইমপ্রুভমেন্ট দিতে পারি এটা। আর চেতনার ইংলিশটা তো পারসেপশনটাই সবচেয়ে বেটার, যে পারসেপশনটা আমরা ইউজ করব। তার মানে এখানে জাতির অগ্রগতি যেহেতু বলা আছে, তাহলে দিস ওয়ার্ক বিহাইন্ড জাতির, ন্যাশনস, ন্যাশনস অগ্রগতি, ইমপ্রুভমেন্ট বা অ্যাডভান্সমেন্ট, অ্যাডভান্সমেন্টটা বেটার, অ্যাডভান্সমেন্ট অ্যান্ড পারসেপশন। এখন পারসেপশনটা ধরেন জানা নাই আপনার, যে এই চেতনার ইংলিশটা কিন্তু এখানে জানা লাগবে। যেমন অগ্রগতির ইংলিশটা কিন্তু আমাদের সবারই মনে থাকবে, যে অগ্রগতি, হয়তোবা এখানে অ্যাডভান্সমেন্ট যদি ব্যবহার নাও করেন, ডেভেলপমেন্টটা কিন্তু মাথায় চলে আসবে, তখন হয়তো ডেভেলপমেন্ট আপনি ব্যবহার করলেন, অতটা যৌক্তিক না হলেও কিন্তু আপনার কি মিনিংটা কিন্তু দাঁড়াবে। চেতনা, চেতনার কিন্তু পারসেপশন, যে পারসেপশন, চেতনার ইংলিশ হলো পারসেপশন। এখন এখান থেকে আপনি চাইলে এর সিনোনিমাস অন্য কোনো ওয়ার্ডও ব্যবহার করতে পারেন, আপনার যদি মুখস্থ না থাকে। দেখেন এই বিষয়গুলোর ক্ষেত্রে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাইতে পারেন। পরের সেন্টেন্সে আমরা একটু যাই, দেখি। স্বাধীনতা দিবস তেমনি একটি তাৎপর্যপূর্ণ দিন। স্বাধীনতা দিবস তেমনি একটি তাৎপর্যপূর্ণ দিন, মানে এর মধ্যে যেগুলো বলা হলো, প্রথম যে প্রত্যেক জাতির জীবনে আমরা জানি কিছু দিন থাকে যেগুলা কিসের ক্ষেত্রে কাজে লাগে, যার মর্যাদা এবং গুরুত্ব অত্যাধিক, এবং জাতির অগ্রগতি এবং চেতনার পিছনে এসব কাজ করে। পরের কথা হলো যে স্বাধীনতা দিবস, যে সেগুলোর মধ্যে কি তেমনই একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, এটার কথা বলা হচ্ছে। স্বাধীনতা দিবস তেমনি একটি তাৎপর্যপূর্ণ দিন। তো এখানে দেখেন কয়টা বিষয় আছে। এখানের ক্ষেত্রে খেয়াল করলে স্বাধীনতা দিবস একটার কথা বলা আছে, এটা একটা ব্যাপার, যে এটা এটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এখন ব্যবহার করা হবে। স্বাধীনতা দিবস তেমনি একটি তাৎপর্যপূর্ণ, একটি তাৎপর্যপূর্ণ দিন যদি বলি, তাহলে আপনি বলতে পারেন একটি ইংলিশ এ সিগনিফিক্যান্ট ডে, যে এ সিগনিফিক্যান্ট ডে, এটা বলতে পারেন, হ্যাঁ, সিগনিফিক্যান্ট ডে, স্পেশাল। তো এখানে কিন্তু একটা কথা বলা রয়েছে, দেখেন স্বাধীনতা দিবসের পরেও একটা কথা আছে, যে তেমনি, এটা কিন্তু অতিরিক্ত বিষয়। তো এই তেমনির যদি অনুবাদ আপনি না করেন, এই তেমনিকে যদি একভাবে রেখে দেন, এটা একটা কানেক্টর। এই যে কানেক্টরের আলোচনা যে যখন করলাম আমরা, কানেক্টরের আলোচনার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট গুলো পড়েছি, আরো যে ইম্পর্টেন্ট কানেক্টর গুলো আছে সেগুলো পিডিএফ এ আছে অবশ্যই, সেখান থেকে দেখে নিবেন। তেমনি মানে কি, এখানে তেমনি ভাবে যদি না বলি, একইভাবে কিন্তু বলা যায়, যে স্বাধীনতা দিবস একইভাবে একটি তাৎপর্যপূর্ণ দিন, বিষয়টা একটু মনে রাখেন, যে স্বাধীনতা দিবস একইভাবে একটি তাৎপর্যপূর্ণ দিন, একই মিনিং কিন্তু। তাহলে একইভাবে কিন্তু আমরা কিছুক্ষণ আগে কানেক্টরের মধ্যে পড়ে আসছি, যে একইভাবে কখন যদি থাকে ইন দ্য সেম ওয়ে, একইভাবে আমরা পড়ে আসছি। তাহলে মানে কানেক্টরটা কেন গুরুত্বপূর্ণ, এই যে তেমনি, এই জিনিসগুলো যদি আপনি মিস করে যান, সেন্টেন্সই হবে না, পুরো সেন্টেন্সটাই নষ্ট হবে এইগুলোর মিনিংটা যদি না করেন।
তেমনির মিনিংটা যদি না করেন, তাহলে কি হতে পারে? এখন তেমনি কথাটা শুরুতে ব্যবহার করা যেতে পারে। কানেক্টর যেটা শুরুতে, যে ইন দ্য সেম ওয়ে দুইভাবে করা যেতে পারে। সেম ওয়ে এটা শুরুতে করতে পারেন, তারপর একটা কি মেইন শব্দটা দিব। স্বাধীনতা দিবসের ইংরেজি কি? ইন্ডিপেন্ডেন্স ডে। ডে ইজ আ সিগনিফিক্যান্ট ডে। তাৎপর্যপূর্ণ, সিগনিফিক্যান্ট ডে। বাস হয়ে গেল, ইন দ্য সেম ওয়ে ইন্ডিপেন্ডেন্স ডে ইজ এ সিগনিফিক্যান্ট ডে। এর বাইরেও আপনি চাইলে কি করতে পারতেন, একদম সিরিয়ালে যেরকম আছে এভাবে দিতে পারতেন, যে কেমন করে? ইন্ডিপেন্ডেন্স ডে দেওয়ার পরে ইন দ্য সেম ওয়ে ইজ এ সিগনিফিক্যান্ট ডে, জাস্ট এইটা খালি আগে দিতেন, যে ইন্ডিপেন্ডেন্স ডে ইন দ্য সেম ওয়ে ইজ এ সিগনিফিক্যান্ট ডে, তারপরে হতো। এটা দুইভাবে এটা অনুবাদ করা যাবে। তারপরের সেন্টেন্সটা যদি এরকম থাকে, যে স্বাধীনতা দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ, এটা তো এমনি পারবেন। দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। এটার কথা হচ্ছে কি, এটার ক্ষেত্রে একটু ইন্টারেকশন চাচ্ছি, যে এটার একটু ট্রান্সলেশনটা কি হতে পারে। এটা আপনারা যারা আছেন এখন লাইভ ক্লাস দেখছেন যারা, তারা একটু এটার অনুবাদটা বলবেন। ইংলিশ অনুবাদ আপনি কিভাবে দিতে পারেন? স্বাধীনতা দেশের সব, ইজিটাই দিয়েছি, স্বাধীনতা দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। এটার অনুবাদটা কি হবে, ইংলিশে কি হবে, এটা একটু কমেন্ট করে দ্রুত জানাবেন, কমেন্টে দ্রুত লিখে জানান। আপনারা যারা লাইভ দেখছেন এখন, এখন কমেন্টে দ্রুত জানাবেন, এটা আপনাদের একটু কাজটা দিলাম। কমেন্টের অপেক্ষায় আছি একটু, আপনাদের দ্রুত কমেন্ট করে জানান। যে কয়জনে দেখছেন সবাই, 14 জন লাইনে আছেন, 14 জনের কমেন্টই চাচ্ছি এখানে। যেটাই পারেন না কেন সেটাই লিখবেন, যেটাই পারেন সেটাই লিখবেন। স্বাধীনতা দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ, সবাই লিখবেন। Freedom is the most valuable asset of country. Independence is the most precious asset of the country, of a country. Good. সুন্দর সুন্দর আসছে, আরো কিছু আসুক। Most precious asset of a country, সুন্দর আসছে দুইটা। Independence is the most valuable asset of the country. এই দুইটাকে যদি সমন্বয় করি, যে তন্নি তাবাসসুম আপনি যেটা লিখেছেন, ফ্রিডম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য কান্ট্রি, এটা আপনি লিখেছেন। শামিমা সুলতানা আপনি লিখেছেন ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য মোস্ট প্রিশাস অ্যাসেট অফ দ্য কান্ট্রি। এটাকে সমন্বয় করলে মঈনুদ্দিন আপনারটার মতো হয়, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য কান্ট্রি। গুড, মোটামুটি আমরা অ্যান্সার পেয়ে গেছি। এটা থিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিঙ্ক, এই থিঙ্ক না দিয়ে, যেহেতু সম্পদ বলা হয়েছে, থিঙ্ক আমরা সম্পদের ক্ষেত্রে সরাসরি ইউজ করব না। খায়রুল ইসলাম আপনি লিখেছেন, চেষ্টা করেছেন, ঠিক আছে, একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু একদম থিঙ্ক এই কথাটা আমরা ব্যবহার করব না। যে আপনি একদম থিঙ্ক ব্যবহার করেছেন, অ্যাসেটটাই ব্যবহার করাটা সবচেয়ে শ্রেয় হবে। তো এটা মোটামুটি আপনারা সবাই আনসার দিতে পারছেন, খুবই ভালো। তো এরপরে আমরা আরেকটা সেন্টেন্স আমরা দেখব,
হ্যাঁ, ইনশাল্লাহ সবাই যারা যারা দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা রেসপন্স করেছেন। এটা খুব ভালো লাগলো ব্যাপারটা। এর পরের একটা সেন্টেন্স আমরা শিখে আমরা মোটামুটি ক্লাসটা শেষ করার চেষ্টা করব। যে জাতি পরাধীন, যে জাতি পরাধীন সে জাতির কোনো গৌরব থাকে না। যে জাতি পরাধীন সে জাতির কোনো গৌরব থাকে না। এই জিনিসটা আলোচনার জন্য কেন আলোচনা করা হচ্ছে? দেখেন, এটা কিছু কিছু ওয়ার্ড আমরা সেন্টেন্স দেখতে পাবো যে আসলে অনেক বড়। যে জাতি পরাধীন সে জাতির কোনো গৌরব থাকে না। তার মানে এটা দুইটা অংশ হলে এটা এই অংশটা তুলনামূলক ছোট, এই অংশটা তুলনামূলক বড়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ইংলিশের ক্ষেত্রে যে মিনিং বাংলাতে বড় হলেও ইংলিশে কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করলে কিছু কিছু স্ট্রাকচারের চেঞ্জ আনলে দেখা যাবে যে সেই জিনিসটা অনেক ছোট হয়ে যায়। যে যে জাতি পরাধীন, এখানে পরাধীনের ইংলিশটা আপনাকে জানতে হবে। পরাধীনের অনেক ইংলিশ আছে, তার মধ্যে সবচেয়ে যেটা সাবসার্ভিয়েন্ট, এটা সবচেয়ে মানে খুব অ্যাপ্রোপ্রিয়েট হয় যে পরাধীন, অন্যের অধীনে আপনি থাকছেন, সাবসার্ভিয়েন্ট। তাহলে যে জাতি পরাধীন এর দ্বারা বোঝাবে কি? যে জাতি, দ্য নেশন হুইচ ইজ সাবসার্ভিয়েন্ট। যেহেতু যে জাতি বলা আছে, আপনাকে হুইচ এই জিনিসটা ব্যবহার করাটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সাবসার্ভিয়েন্ট, দ্য নেশন হুইচ ইজ সাবসার্ভিয়েন্ট, যেটা যে জাতি পরাধীন সে জাতির কোনো গৌরব থাকে না। তার মানে এতটুকু কিন্তু আমরা মিনিং করলাম, এর ছোটটাকে কিন্তু আমরা বড় করলাম অনেক। যে জাতি, যে জাতির কথার কারণেই কিন্তু আমরা এই জিনিসটা বড় করলাম। দ্য নেশন, যে জাতি, হুইচ ইজ সাবসার্ভিয়েন্ট, হ্যাঁ, সেই জাতির কি থাকে না? সেই জাতির কোনো গৌরব থাকে না। একবারে দিতে পারবো আমরা, হ্যাজ নো প্রাইড, হ্যাজ নো প্রাইড, তার কোনো গৌরব থাকে না। কমা দেওয়ার পরে হ্যাজ নো প্রাইড। তার মানে দ্য নেশন হুইচ ইজ সাবসার্ভিয়েন্ট, পরাধীন, এর ইংলিশটা হচ্ছে সাবসার্ভিয়েন্ট। এটা একটু মনে রাখবেন। তারপরে ডিপেন্ডেন্স যদি আপনি দেন, ব্যাপারটা দেওয়া যাচ্ছে যে পরাধীন ডিপেন্ডেন্স আপনি দিলেন, স্বাধীন ইন্ডিপেন্ডেন্স দেওয়া যাচ্ছে, পরাধীন তার বিপরীত যদি দেন ডিপেন্ডেন্স, হ্যাঁ, হুইচ ইজ ডিপেন্ডেন্ট, যদি ডিপেন্ডেন্ট দিতেন তারপরে হতো নির্ভরশীল ক্ষেত্রে হয় এক্ষেত্রে। তো পরাধীন অর্থে শুধু নির্ভরশীল এই জিনিসটা যদি আপনি মিনিং করেন এখানে ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে একদম মানে খুব একটা ভালো যে হয় তা না। তো নতুন একটা ওয়ার্ড একটু শিখে নেন, কারণ এটা ওই ওয়ার্ডটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এটা যে কোনো ক্ষেত্রে আপনার ইউজ করা লাগতে পারে। দ্য নেশন হুইচ ইজ সাবসার্ভিয়েন্ট হ্যাজ নো প্রাইড। মোটামুটি এই জিনিসটাগুলো ডেমো দেখাই দিলাম, জাস্ট ট্রান্সলেশনটা আপনারা কিভাবে সময় নিয়ে করার চেষ্টা করবেন। তো আমাদের শীটে যেহেতু আজকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ভাষা আন্দোলন ভিত্তিক এবং এর আগের যে আলোচনাগুলো হলো, তো আলোচনার বিষয়গুলোতে আমি যেগুলো বললাম পিডিএফ এ ওই বিষয়গুলো দেওয়া আছে। ইভেন এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ভাষা আন্দোলন নিয়ে মোটামুটি অনেকগুলো ভোকাবুলারি দেওয়া আছে। আপনার কাজ হবে 4 তারিখের পরীক্ষার জন্য না, মানে 4 তারিখে কি এর পরের পরীক্ষা, কি 4 তারিখে কি 3 তারিখে, আমার ঠিক মনে পড়ছে না। তো এই পরীক্ষার জন্য শুধু না, এই পরীক্ষার জন্য আপনি এই একদম পিডিএফ এর শেষের দিকে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং এই স্বাধীনতা নিয়ে মোটামুটি বেশ 4-5টা ট্রান্সলেশন দেওয়া আছে। এই ট্রান্সলেশন উত্তর সহ দেওয়া আছে, ওগুলো নিজে নিজে প্র্যাকটিসটা করবেন, করলে মোটামুটি সামনে পরীক্ষার জন্য কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে। এর বাইরে পুরো পিডিএফ এ যে পড়াগুলো আছে, এই পড়াগুলা আপনারা পরবর্তী ট্রান্সলেশনের পড়ার আগ পর্যন্ত এটা জারি রেখে যাবেন। ওর মধ্যে যেন খুব সুন্দরভাবে আপনি ডেইলি বেসিসে কিছু সময় ভাগ করে নেবেন, আধা ঘন্টা। আধা ঘন্টা হলেও ওই যে পিডিএফ এর যে বিষয়গুলো, যে ট্রান্সলেশনের যে তথ্যগুলা, ভোকাবুলারি গুলো দেওয়া আছে, ওই জিনিসগুলা প্রত্যেক দিন আধা ঘন্টা হলে ওখান থেকে দেখার চেষ্টা করবেন। তাহলে মোটামুটি 19 তারিখের আগে এই জিনিসগুলো সুন্দরভাবে আরো কাভার হবে। তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ। আপনারা আজকে মনে হয় পরীক্ষা দিয়েছেন সবাই। শুরুর দিন হয়তো অনেকেরই কিছু ভুল থাকতে পারে, কিন্তু পরীক্ষা অবশ্যই দিতে হবে। পরীক্ষার মিস করার
কোনো মার্সি হবে না। একান্তই যাদের কোনো সমস্যা থাকবে তারা জানাবেন। অলরেডি আপনাদের জানানো হয়েছে যারা পরীক্ষা মিস করবেন তাদের জন্য কিন্তু জরিমানা করা হবে। এটা জাস্ট জরিমানাটা, এখন আপনারা কেউ ছোট নয় বিষয় মনে হতে পারে যে আমরা তো ছোট না, আমাদের বাধ্য হয়ে কেন আমাদের এইগুলো করতে হবে, ব্যাপারটা এরকম না। জরিমানার বিষয়টা এরকম যে বাধ্য, এই সময়টাতেও আমাদের মনটা অবাধ্য থাকে, অনেক সময় মনে হয় যে আজকে একটু না পড়ি, আজকে একটু পরীক্ষাটা না দিই। কিন্তু জরিমানার বিষয়টা এটা জাস্ট টাকার বিষয় না, এটা বিষয়টা হলো জাস্ট আপনাদের বাধ্য করা পরীক্ষাটা দেওয়ার জন্য, যেন আপনি একটা বাইন্ডের মধ্যে থাকেন যে পরীক্ষাটা অবশ্যই নেসেসারি মনে করেন। তো পরীক্ষাটাকে নেসেসারি মনে করলেই আপনি পড়াশোনাটা করবেন, তাহলে পড়াশোনার তাগিদটা পাইলে আপনার ইমপ্রুভমেন্টটা ভালো হবে। কারণ ক্যাডার হওয়ার পিছনে যেহেতু পরিশ্রম করতেই আসছেন, তার মধ্যে সবচেয়ে পরিশ্রমের ধাপ হচ্ছে এই রিটেনটা। যতটা ভালো করা সম্ভব আপনার প্রেক্ষাপটে, আপনার পজিশন থেকে যতটুকু ভালো করতে পারবেন। এখনকার অবস্থা আজ থেকে 4-5 মাস পরের অবস্থা, এই ডিফারেন্ট যে যত ভালো ডিফারেন্ট আপনি তৈরি করতে পারবেন, সেটাই আপনার জন্য ভালো ক্যাডার বা ক্যাডার পাওয়ার জন্য সবচেয়ে বেশি আপনাকে হেল্প করবে। তো ভালো থাকবেন সবাই, আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।